প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত যে প্রথম অধ্যায়টা রয়েছে আইসিটির, এটার পুরো বেসিক ক্লাসটা আজকে আমরা করবো। অর্থাৎ একটা ক্লাসের মধ্যেই আমরা পুরো অধ্যায়টাকে সহজেই বোঝার চেষ্টা করব। ক্লাসটা একটু হয়তো দীর্ঘ হতে পারে, কিন্তু আমরা সবাই যদি একটু মনোযোগ দিই, পুরো ক্লাসে আমাদের যদি একটু মনোযোগ থাকে, দেখবেন যে আমাদের আর এই চ্যাপ্টারটা নিয়ে আরো সুবিধা হওয়ার সুযোগ থাকবে না। তাহলে আমরা কথা আর বেশি না বাড়াই, আমরা আমাদের পড়ায় চলে যাই। আজকে আমাদের অধ্যায় যেটা নিয়ে আলোচনা করতেছি, যে টপিকটা নিয়ে আলোচনা করতেছি, সেটা হচ্ছে এক ক্লাসে আইসিটি প্রথম অধ্যায়, অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত যে অধ্যায়টা রয়েছে, সে অধ্যায়ের প্রথম ক্লাসটা, একদম প্রথম ক্লাস বলতে প্রথম অধ্যায়ের একটা ক্লাসে পুরো যে অধ্যায়টাকে আমাদের নিজের মধ্যে নেওয়ার যে একটা চেষ্টা, সেই জিনিসটা আজকে আমরা অর্থাৎ বেসিক দিয়ে পুরো অধ্যায়টাকে আমরা বোঝানোর চেষ্টা করব। আমরা ক্লাসে চলে যাচ্ছি। আমাদের আইসিটি প্রথম অধ্যায়টার প্রথম তথ্য হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তাহলে তথ্য কি? তথ্য হচ্ছে, মানে তথ্য এই কথাটা আসলেই ডাটার কথা সবার আগে চলে আসে। কিভাবে করে আসে? অর্থাৎ প্রথম যে জিনিসটা হচ্ছে ডাটা। কি ডাটা? কাঁচা তথ্য। অর্থাৎ ডাটা হচ্ছে কাঁচা তথ্য বা উপাত্ত, যে তথ্যের উপর বেস করে ভিত্তি করে আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো না, সেটাকে ডাটা বলে। ডাটাকে প্রক্রিয়াকরণের পরে সেটা তথ্যে রূপান্তর হয়। অর্থাৎ তথ্য হতে গেলে ডাটাকে পূর্ণ অর্থ প্রকাশ করতে হবে। পূর্ণ অর্থ প্রকাশ করার আগ পর্যন্ত যে কাঁচা উপাত্তগুলো পাই, সেটাকে আমরা ডাটা বলতে পারি। সেটা কি কি হতে পারে? যেমন সেটা অক্ষর হতে পারে, সংখ্যা হতে পারে, অক্ষর হতে পারে, চিহ্ন হতে পারে। সবকিছুই কি আমরা ডাটা হিসেবে চিহ্নিত করতে পারি। এরপরে যে বিষয়টা, সেটা হচ্ছে ডাটা কখনো নিজে নিজে অর্থপূর্ণ হতে পারবে না। অর্থাৎ ডাটাকে একটা প্রসেসের পরে সেটা অর্থপূর্ণ হয়। যেমন 15, হুমায়ুন, 25, অ্যাপ্লাস, এগুলো সবগুলো এক একটা ডাটা। কিন্তু আমি যদি বলি যে হুমায়ুন গণিত পরীক্ষায় 15 নাম্বার পেয়েছে, সে আরো বেশ কিছু নাম্বার পেলে অ্যাপ্লাস পেতে পারতো। তাহলে এই যে আমার যে ডাটাগুলো ছিল, সেগুলোকে আমি একটা প্রক্রিয়ার মাধ্যমে তথ্যে রূপান্তর করছি। এই তথ্যে রূপান্তর হওয়ার আগ পর্যন্ত এই যে হুমায়ুন, 15 এবং অ্যাপ্লাস, এই যে প্রত্যেকটা এক একটা অক্ষর বা এক একটা শব্দকে আমরা কি বলতে পারি? ডাটা বলতে পারে। অর্থাৎ ডাটা যে কোনো কিছু হতে পারে, সেটা সংখ্যা হতে পারে, সেটা অক্ষর হতে পারে, সেটা চিহ্নও হতে পারে। এবার হচ্ছে প্রক্রিয়াজাত করলে সেটা তথ্যে রূপান্তর হয়। অর্থাৎ ডাটাকে একটা প্রক্রিয়াজাত, অর্থাৎ গোছানোর পরে আর কি, একটা প্রক্রিয়ায় গোছানোর পরে সেটা অর্থে রূপান্তর হবে। এরপর হচ্ছে ইনফরমেশন বা তথ্য। কি আসলে? প্রক্রিয়াজাত ডাটা। এরপর ডাটার পরবর্তী ধাপ হচ্ছে তথ্য। তথ্য কি? ডাটাকে প্রক্রিয়াজাত করার পর, অর্থাৎ ডাটাকে একটা সিস্টেমে নিয়ে আসার পর, সেটাকে আমরা কি বলতে পারি? তথ্য বলতে পারি। তথ্য সবসময় অর্থপূর্ণ ও ব্যবহারযোগ্য হবে। অর্থাৎ তথ্যের উপর ভিত্তি করে আমরা চাইলে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো। যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণের উপযুক্ত না হচ্ছে, ততক্ষণ সেটাকে তথ্য বলা যাবে না। অর্থাৎ যদি অগোছালোভাবে থাকে, তাহলে সেটা ডাটা। আর গোছালোভাবে যদি থাকে কোনো জিনিস, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? তথ্য বলতে পারি। তথ্য আমাদের কি উপকারে আসে? তথ্য সিদ্ধান্ত নিতে সাহায্য করে। অর্থাৎ একটা ডাটা যখন তথ্যে রূপান্তর হবে, তখন আমরা চাইলে তার উপর বেস করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো। এরপরে যেটা হচ্ছে রিপোর্ট ও বিশ্লেষণে ব্যবহৃত। অর্থাৎ তথ্য কি কাজে আসে? কোনো একটা গবেষণার কাজে আমাকে একটা বিশ্লেষণ করতে হচ্ছে, সেখানে তথ্যকে আমি কাজে লাগাইতে পারি। আবার কোনো একটা সিদ্ধান্তের উপর আমাকে একটা রিপোর্ট তৈরি করতে হচ্ছে, সেক্ষেত্রে আমি তথ্যকে কাজে লাগাতে পারি। অর্থাৎ তথ্য আমার নানাবিধ কারণে আমার ব্যক্তি জীবনে, কর্মজীবনে বিভিন্ন কাজে এসে থাকে। সেটাকে অনেক সময় আমরা বিভিন্ন উপাদান হিসেবে ব্যবহার করে থাকি। এরপর হচ্ছে ডাটা বনাম তথ্য। অর্থাৎ ডাটা কি, তথ্য কি, সে বিষয়টা যদি আমরা একটু বিশ্লেষণ করি। ডাটা একদম সিম্পল জিনিস, সেটা হচ্ছে কাঁচা তথ্য বা কাঁচা উপাত্ত। অর্থাৎ তার উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। বিপরীতে হচ্ছে তথ্য প্রক্রিয়াজাত। অর্থাৎ ডাটাকে প্রক্রিয়াজাত করার পরে আমি সেটাকে তথ্যে রূপান্তর করতে পারতেছি। অর্থাৎ ডাটাকে একটা প্রসেসের মধ্যে গোছালো ভাবে যদি সাজিয়ে ফেলি, তখন সেটা কিসে রূপান্তর হয়? তথ্যে রূপান্তর হয়। এবার হচ্ছে ডাটা থেকে তথ্য আসে। অর্থাৎ ডাটা প্রথমে আমরা
কোনো বিষয় নিয়ে কোনো বিষয়ের উপর তথ্য সংগ্রহ করতে গেলে তার বেসিকের উপর একটা ডাটা সংগ্রহ করতে হবে, ডাটাবেস তৈরি করতে হবে। ডাটাগুলোকে প্রক্রিয়াজাত করার পরে সেটাকে আমরা তথ্যে রূপান্তর করবো। অর্থাৎ তথ্য হতে গেলে অবশ্যই ডাটা আগে কি করতে হবে, সংগ্রহ করতে হবে। ডাটাকে প্রক্রিয়াজাত করার পরে আমরা তথ্যে রূপান্তর করব। ব্যবহারযোগ্যতা তথ্য বিষয়, অর্থাৎ ডাটা আপনি গবেষণার কাজে কাজে লাগাবেন, ডাটা আপনার উপকার করবে, তবে সেটা কোনো পর্যায়ে তথ্যে রূপান্তর হওয়ার আগে না, তথ্যে আপনি আগে রূপান্তর করবেন, তারপরে আপনি সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা রাখবেন, অর্থাৎ আপনার মধ্যে সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা তৈরি হবে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে ডাটা এলোমেলো থাকবে, সেটাকে গোছানোর পরে আপনি তথ্যের উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন। এরপর আমরা যাচ্ছি হচ্ছে তথ্য প্রক্রিয়াকরণ। তথ্যকে আমরা কিভাবে করে প্রক্রিয়াকরণ করতেছি, অর্থাৎ ডাটা থেকে সেটা কিভাবে করে তথ্যে রূপান্তর করতেছি, কিভাবে করে করতেছি আমরা সেটা। প্রথমে হচ্ছে ধরেন আপনার কম্পিউটার একটা প্রসেস হিসেবে দেখাচ্ছি, সেটা কি, এই যে ইনপুট ডাটা নেওয়া, অর্থাৎ আমি প্রথমে ডাটাকে ইনপুট হিসেবে নিব। আমি যে কাজের জন্য মানে তথ্য সংগ্রহ করতেছি বা ডাটা সংগ্রহ করতেছি, সেটাকে কি করব, প্রথমে ডাটাকে ইনপুট হিসেবে নিব। তারপর হচ্ছে প্রসেস করব, অর্থাৎ একটা প্রক্রিয়ায় ডাটাকে বিশ্লেষণ করব, কোন ডাটাকে কিভাবে করে কাজে লাগাবো সেটাকে আমাকে বিশ্লেষণ করতে হবে। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। বিশ্লেষণ করার পর তারপর আউটপুটে গিয়ে আমি কি পাবো, সেটা ফলাফল পাবো। অর্থাৎ আমাকে প্রথমে ইনপুট নিতে হবে ডাটা, সেটাকে প্রক্রিয়াকরণের ফলে ফলাফল হিসেবে আমি তথ্যে রূপান্তর করতে পারবো, অর্থাৎ আমার তথ্যে চলে যাচ্ছে। এরপর আমার সর্বশেষ প্রসেস হচ্ছে স্টোরেজ বা সংরক্ষণ। কি জিনিস সেটা, আমি কোনো একটা তথ্য বের করলাম, ডাটাকে প্রক্রিয়াকরণের মাধ্যমে তথ্যে রূপান্তর করলাম, তাহলে সেই তথ্যটা তো আমার দীর্ঘমেয়াদী কাজে আসতে পারে। নিশ্চয়ই সেটাকে স্টোরেজ করে রাখতে হবে। সেটা যদি স্টোরেজ করে না থাকে, অর্থাৎ সেটাকে সেভ করে না রাখি মেমোরিতে বা হার্ড ডিস্কে, যদি আমি এই তথ্যকে সেভ করে না রাখি, তখন সেটা যে কোনো মুহূর্তে হারায় যাবে। কিন্তু পরবর্তীতে যখন এই তথ্যের উপর ভিত্তি করে আমি কোনো সিদ্ধান্ত নিতে যাব, তখন চাইলে আমি এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো না। সেজন্য ডাটাকে সবসময় কি করে রাখতে হবে, তথ্যকে সবসময় কি করে রাখতে হবে, স্টোরেজ করে রাখতে হবে। এবার হচ্ছে আইপিও সাইকেল। আইপিও সাইকেল কি, কম্পিউটার যে প্রক্রিয়ায় তার কার্য সম্পাদন করে থাকে, কোন প্রসেসে কম্পিউটার তার কাজগুলো সম্পাদন করে, এই টোটাল জিনিসটা হচ্ছে আইপিও সাইকেল। কি কি সেটা, আই মানে হচ্ছে ইনপুট, পি মানে হচ্ছে প্রসেস, ও মানে হচ্ছে আউটপুট। অর্থাৎ এ আই এর কাজ হচ্ছে ইনপুট, পি এর কাজ হচ্ছে প্রসেস, ও এর কাজ হচ্ছে আউটপুট, সবার শেষে হচ্ছে স্টোরেজ করতে হবে। আইপিও সাইকেল বলে হচ্ছে ইনপুট প্রসেস আউটপুট। অর্থাৎ কম্পিউটার দিয়ে যদি আপনি কোনো কাজ করাতে যান, তাহলে প্রথমে তাকে ইনপুট ডিভাইস দিয়ে আপনি যে কাজটা করাতে চাচ্ছেন তাকে সে কমান্ডটা দিতে হবে। তারপর কমান্ডটা পাওয়ার পর কম্পিউটার তার ভিতরের যে প্রসেসের কার্যক্রমগুলো আছে আর কি, অর্থাৎ সফটওয়্যারের যে কার্যক্রমগুলো থাকে, সেগুলো দিয়ে সে কি করবে, সেগুলোকে প্রসেস করে নেবে। এরপর সে আবার আপনাকে আউটপুট দিয়ে দিবে। কি কি সেরকম, যেমন ইনপুট কি করি, আমরা কম্পিউটারকে যদি কোনো কিছু দিতে চাই, তাহলে আমরা কিভাবে করে দিই, আমরা ইনপুট প্রসেস বলতে পারি হচ্ছে হার্ডওয়্যার যেগুলো আছে, যেমন আমরা বলতে পারি হচ্ছে মাউস, যেমন আমরা বলতে হচ্ছে পিসি, যেমন আমরা বলতে হচ্ছে যে কিবোর্ড, যেগুলো ধরা যাচ্ছে, যেগুলো দিয়ে আমরা তথ্য ইনপুট দিয়ে থাকি, তাহলে সেগুলো কি ইনপুট, অর্থাৎ আই। আর প্রসেস কি, কম্পিউটারের ভিতরের যে অংশগুলো, যেগুলো আমাদের এই ডাটা, আমার যে কমান্ডগুলো আমি তাকে পৌঁছাচ্ছি, সেই পৌঁছানো কমান্ডগুলো নেওয়ার পর সেগুলো অ্যানালাইসিস করে আমাদেরকে কি করে দেয়, গুছাই দেয়। অর্থাৎ এই প্রসেস প্রক্রিয়াতে আমরা সেই কাজটা করে থাকি। এরপর আমি কি করি, প্রিন্টারের মাধ্যমে আউটপুট নিই। অর্থাৎ প্রসেস সম্পূর্ণ হওয়ার পর আমি যদি কোনো কিছু আউটপুট পেতে চাই, তখন সেটাকে কি করে নিই, প্রিন্টারের মাধ্যমে আউটপুট নিয়ে থাকি। এটাও কিন্তু একটা হার্ডওয়্যার, প্রিন্টারও কিন্তু হার্ডওয়্যার। কম্পিউটারে কিন্তু হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুইটারই কাজ আছে। হার্ডওয়্যার কি, সফটওয়্যার কি, সেটা আমি আমার পূর্ববর্তী ক্লাসে বুঝেছি, সেটা নিয়ে নতুন করে আলোচনা করতে চাচ্ছি না। আর এরপরে হচ্ছে সর্বশেষ, যখন আমার কাজ শেষ হয়ে গেছে, অর্থাৎ আইপিও সাইকেল যখন সম্পন্ন হয়ে গেছে, তখন আমাকে কি করতে হবে, তথ্যগুলো স্টোরেজ করে রাখতে হবে। কোন প্রক্রিয়ায় তথ্যগুলো স্টোরেজ করে রাখবো, সেভ করে। অর্থাৎ আইপিও সাইকেলের একটা অংশ হচ্ছে স্টোরেজ করে রাখা, অর্থাৎ দীর্ঘমেয়াদী তথ্যগুলোকে যাতে কাজে লাগানো যায়, সেজন্য আমি কি করে রাখবো, এই প্রসেসের পরে আপনার আউটপুট বের করার পরে সেগুলোকে, ডাটাগুলোকে স্টোরেজ করে রাখবো, অর্থাৎ তথ্যগুলোকে, ইনফরমেশনগুলোকে আমরা স্টোরেজ করে রাখবো। পরবর্তী টপিকে চলছি, এটা হচ্ছে কি, তথ্য প্রযুক্তি। ভালো করে বুঝবেন কিন্তু, অধ্যায়টা কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কিন্তু আমি এখন যে স্লাইডটা বোঝাচ্ছি সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি। তাহলে যোগাযোগ প্রযুক্তি কিন্তু এখন এখানে আসে নাই, ইনভলভ হয় নাই। তাহলে তথ্য প্রযুক্তি কি জিনিস, তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং ব্যবস্থাপনার এই যে টোটাল একটা প্রক্রিয়া, তাকে আমরা বলতে পারি তথ্য প্রযুক্তি। আমি আবার বলছি, তথ্য হচ্ছে
কোনো বিষয়ের উপর বিস্তারিত জ্ঞান থাকা। আর প্রযুক্তি হচ্ছে এই যে বিস্তারিত জ্ঞানটা আছে আমার মধ্যে, সেটাকে বিভিন্ন গবেষণার কাছে বিভিন্ন ডিভাইসের মাধ্যমে কাজে লাগানো, সেটা হচ্ছে প্রযুক্তি। অর্থাৎ শুধু তথ্য থাকলে হবে না, সেটাকে প্রযুক্তির সহযোগিতা নিয়ে বিভিন্ন অনুসন্ধানমূলক কাজ, বিভিন্ন গবেষণামূলক অর্থাৎ পৃথিবীর কল্যাণে লাগানোর কাজের জন্য আমাকে ব্যবহার করতে হবে। এই যে এই কাজটা যেভাবে করে করি সেটাকে আমরা প্রযুক্তি বলতে পারি। তাহলে তথ্য প্রযুক্তি কি, ধারণাটা আমরা কিভাবে করে ব্যাখ্যা করতে পারি? তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও ব্যবস্থাপনার প্রক্রিয়াকে তথ্য প্রযুক্তি বলে। তাহলে তথ্য প্রযুক্তি করতে গেলে প্রথমে করতে হবে কি, আপনাকে তথ্য সংগ্রহ করতে হবে। আপনি যে বিষয়ের উপর কাজ করতে চাচ্ছেন সেই বিষয়ের উপর উপযুক্ত তথ্য আপনাকে কি করতে হবে, সংগ্রহ করতে হবে। তারপরে হচ্ছে কি, সেটাকে সংরক্ষণ করতে হবে। শুধু সংগ্রহ করলেন কিন্তু আপনি সেটাকে কি করলেন না, সেভ করলেন না, সংরক্ষণ করলেন না, বা এই অ্যানালাইসিস করার জন্য সেটাকে যথাযথ উপযোগে সংরক্ষণ করলেন না, তাহলে তথ্য হারাই যাবে, তাহলে আপনার তথ্য কোনো উপকারে আসবে না। তাহলে প্রথম হচ্ছে সংগ্রহ করা, তারপর হচ্ছে সংরক্ষণ করা, তারপর হচ্ছে প্রক্রিয়াকরণ। অর্থাৎ এবার তথ্যকে ব্যবহার করে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য আমাকে কি করতে হবে, এই তথ্যকে প্রক্রিয়াকরণ পর্যায়ে নিয়ে যেতে হবে। সর্বশেষ হচ্ছে ব্যবস্থাপনা। ব্যবস্থা মানে কি, তথ্যকে কিভাবে করে আমি ব্যবহার করব, কোন প্রক্রিয়া ব্যবহার করব, কোন প্রযুক্তি দিয়ে সেটাকে কিভাবে কাজে লাগাবো, কিসের কাজে লাগাবো, এই টোটাল যে প্রসেস সেটাকে আমরা বলি ব্যবস্থাপনা। অর্থাৎ এই চারটা প্রক্রিয়া, অর্থাৎ এই চারটা ধাপ আপনাকে ফলো করে তথ্য প্রযুক্তির পুরো প্রসেসটাকে শেষ করতে হবে। এটাকে আমরা তথ্য প্রযুক্তি বলতে পারি। এরপরে হচ্ছে যোগাযোগ প্রযুক্তি। যোগাযোগ প্রযুক্তি কি, আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির অধ্যায়টাকে তথ্যকে আলাদা করে প্রযুক্তির সাথে যুক্ত করে দিলাম, আবার যোগাযোগকে আলাদা করে প্রযুক্তির সাথে যুক্ত করে দিলাম। তাহলে তথ্য প্রযুক্তি আলাদা হয়ে গেল, যোগাযোগ প্রযুক্তি আলাদা হয়ে কিভাবে সেটা করতেছে। একটা হচ্ছে আপনার কোনো একটা বিষয়ের তথ্য আপনার কাছে আছে, আপনি এই বিষয়ে জানেন যে এটা কি করতে হবে, কিন্তু এটা যদি তথ্য এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করতে না পারেন, যোগাযোগ স্থাপন করতে না পারেন, সেই তথ্যের কিন্তু কোনো উপকারিতা আসবে না। অর্থাৎ মানব জীবনে বলেন, পৃথিবীর কল্যাণে বলেন, সেই তথ্য কোনো উপকার আসবে। অর্থাৎ তথ্য এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করতে হবে। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে যোগাযোগ প্রযুক্তি। কি প্রযুক্তি? যোগাযোগ প্রযুক্তি হচ্ছে তথ্য আদান প্রদানের, তথ্য আদান প্রদান। মোবাইল বা ইন্টারনেট কি আসলে? তথ্য আদান প্রদানের যে প্রযুক্তি, তথ্য এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করার যে প্রক্রিয়া, সেটাকে আমরা যোগাযোগ প্রযুক্তি বলতে পারি। অর্থাৎ আপনার কাছে যে তথ্য আছে সেটা আরেকজনের কাছে পাঠানো, এবং অন্যজনের কাছে যে তথ্য আছে সেই তথ্যটা আপনার কাছে স্থানান্তর যে প্রক্রিয়া, সেটাকে আমরা যোগাযোগ প্রযুক্তি বলতে পারি। কোন প্রক্রিয়া সেটা আমরা করি? মোবাইল এবং ইন্টারনেট। এক্ষেত্রে মোবাইল ছাড়াও আমি অন্য কিছু ব্যবহার করতে পারি। একটা এক্সাম্পল দিলাম আর কি, মোবাইলের জায়গায় কম্পিউটারও হতে পারে, অন্যান্য ডিভাইসও হতে পারে, যেগুলো ইলেকট্রনিক ডিভাইস দিয়ে আমরা এক স্থান থেকে তথ্য অন্য স্থানে পাঠাই। অবশ্যই সে কাজ করার জন্য, তথ্য স্থানান্তরের জন্য আপনাকে এই ইন্টারনেট ব্যবস্থার সাথে সংযুক্ত হতে হবে। আপনি দূরবর্তী কোনো স্থানে যদি কোনো তথ্য পাঠাতে চান, ইন্টারনেটের সংযোগ ব্যতীত আপনি কখনোই সেটা পারবেন না। এবার হচ্ছে দ্রুত যোগাযোগ। অর্থাৎ যোগাযোগ প্রযুক্তি এমন একটা প্রক্রিয়া প্রতিস্থাপন করেছে, যোগাযোগ প্রযুক্তি আমাদের মধ্যে এমন একটা সিস্টেম নিয়ে এসেছে যার মাধ্যমে আমরা তথ্য এক স্থান থেকে অন্য স্থানে খুব দ্রুত সময়ের মধ্যেই কি করতে পারতেছি, তথ্য আদান প্রদান করতে পারতেছি। অর্থাৎ প্রযুক্তির কারণে যোগাযোগটা আরো দ্রুত সহজ হয়েছে। অর্থাৎ প্রযুক্তি আমাদের এমন এমন কিছু জিনিস উপস্থাপন করে দিয়েছে, এমন এমন সিস্টেমের মধ্যে আমাদেরকে ইনভলভমেন্ট বাড়িয়ে ফেলেছে বা তৈরি করেছে, যাতে আমরা দ্রুত সময়ের মধ্যে আমাদের এই তথ্যগুলো আদান প্রদান করতে পারি। অর্থাৎ দ্রুত সময়ের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে যোগাযোগ করতে পারি। এই যোগাযোগ প্রযুক্তির ফলে আমাদের পুরো পৃথিবীর সাথে সংযোগ স্থাপন হয়েছে। সেটা কি? অর্থাৎ আমি চাইলে এখন ঘরে বসেই পুরো পৃথিবীর সাথে তথ্য আদান প্রদান করতে পারি। অর্থাৎ সমগ্র পৃথিবীর যে কোনো প্রান্তের সাথে আমার কি হয়েছে, সংযোগ স্থাপন হয়েছে। আমরা বলতে পারি যোগাযোগ প্রযুক্তি পৃথিবীর সমগ্র বিশ্বের সমগ্র দেশের সাথে, বিশ্বের সমগ্র প্রান্তের সাথে আমাদেরকে সংযোগ স্থাপন করেছে। অর্থাৎ প্রযুক্তির কারণে আমরা বিশ্বব্যাপী কি করতে পারছি, সংযোগ স্থাপন করতে পেরেছি। তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। আমাদের টপিক কি, সেটা হচ্ছে এখন টোটাল আমরা তথ্য নিয়ে আলাদা আলোচনা করলাম, ডেটা নিয়ে আলোচনা করলাম, তথ্য প্রযুক্তি নিয়ে আলাদা আলোচনা করলাম, যোগাযোগ প্রযুক্তি নিয়ে আলাদা আলোচনা করলাম। এখন আমাদের পুরো টপিকটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। অর্থাৎ প্রথম অধ্যায়ের প্রথম বেসিকটা আমাদের মধ্যে চলে আসছে সমন্বিতভাবে। সেটা কিভাবে করে করতে পারি? তথ্য প্লাস যোগাযোগ প্রযুক্তি, অর্থাৎ তথ্য প্রযুক্তি এবং যোগাযোগ প্রযুক্তি দুটোটা মিলে হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এর ফলে কি হয়? দ্রুত তথ্য বিনিময় হয়। অর্থাৎ যোগাযোগ প্রযুক্তিকে ব্যবহার করে আমরা কি করতে পারি? দ্রুত তথ্য
বিনিময় করতে পারে। অর্থাৎ আমার কাছে যে তথ্যটা আছে আমি খুব দ্রুত সময়ের মধ্যে সেটা অন্যের কাছে পাঠিয়ে দিতে পারি। অর্থাৎ আমরা প্রযুক্তিকে ব্যবহার করে একদম অল্প সময়ের মধ্যে তথ্যের আদান প্রদান করতে পারতেছি। আধুনিক জীবনের ভিত্তি, অর্থাৎ আমার আধুনিক যে বর্তমান জীবন, আপনি আইসিটিকে পেছনে রেখে বা আইসিটির বাইরে গিয়ে আধুনিক জীবনকে আপনি কল্পনাই করতে পারবেন না। সেটা কেমন? একদম চিন্তা করে দেখেন, আপনি সকাল থেকে শুরু করে পুরো দিনের কার্যক্রমে কোনো না কোনোভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাথে রিলেটেড আছেন। সম্পর্ক আপনার আছেই আছে। কোনো না কোনোভাবে আপনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে জীবনের সাথে একেবারে অঙ্গাঙ্গি ভাবে জড়িয়েই জীবনকে পরিচালনা করতেছে। অর্থাৎ জীবনের প্রত্যেকটা সেক্টরে কোনো না কোনোভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি আছে, আপনার সাথে সংযুক্ত আছে। অর্থাৎ আমরা বলতে পারি এখন যে জীবনটা আমরা লিড করতেছি, যে আধুনিক জীবন আমরা লিড করতেছি, সেই জীবনের সাথে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি মানে একেবারে অঙ্গাঙ্গি ভাবে জড়িত, যেটাকে আমরা বলি হচ্ছে একদম আপনার মাখামাখি বলি আর কি, এই টাইপের করে জড়িত আছে, সব ক্ষেত্রে ব্যবহৃত। অর্থাৎ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এখন ডিজিটাল যে যুগ চলে আসছে, পৃথিবীর বিশ্বায়নের যে এই যে নতুন নতুন প্রযুক্তি চলে আসছে, এই প্রযুক্তির প্রত্যেকটা সেক্টরের সাথে আমি যুক্ত। তার মানে কি? আসলে তথ্য যোগাযোগ প্রযুক্তির সাথে আমি আসলে যুক্ত হচ্ছে। অর্থাৎ জীবনের সব ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে। এরপর হচ্ছে আইসিটি এর উপাদানকে, অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তির সাথে যদি আমি যুক্ত হতে যাই, বা তথ্য যোগাযোগ প্রযুক্তির আসলে কি কি উপাদান নিয়ে তথ্য যোগাযোগ প্রযুক্তি। একটা হচ্ছে হার্ডওয়্যার, একটু ভালো করে খেয়াল করি আমরা। একটা হচ্ছে হার্ডওয়্যার। হার্ডওয়্যার কি? যেই প্রযুক্তিগুলো আমাদের তথ্য সংরক্ষণ, সরবরাহ, ব্যবস্থাপনা, প্রক্রিয়াকরণ এই কাজে আসে, সেটা হচ্ছে হার্ডওয়্যার। কথা কি আমি বোঝাতে পারতেছি? অর্থাৎ যে সমস্ত উপাদান আমি ধরতেও পারি, দেখতেও পারি, কম্পিউটারের যে সমস্ত অংশ আর কি, প্রযুক্তির যে সমস্ত অংশ আমি ধরতেও পারি, দেখতেও পারি, সেগুলো হচ্ছে হার্ডওয়্যার। কি বলতে পারি সেটা? কম্পিউটার একটা হার্ডওয়্যার, মোবাইল একটা হার্ডওয়্যার, কিবোর্ড একটা হার্ডওয়্যার, মাউস একটা হার্ডওয়্যার। অর্থাৎ প্রযুক্তির এই কাজগুলোকে করতে গেলে যে সমস্ত অংশ আমার ধরা লাগে, এগুলো আমি ধরতে পারতেছি, এগুলো হচ্ছে হার্ডওয়্যার। এবার হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার কি? সফটওয়্যার হচ্ছে যে সমস্ত আমার উপকারে আসতেছে, প্রযুক্তির বিভিন্ন কাজে উপকারে আসতেছে, কাজে লাগাচ্ছি, দেখতেও পারতেছি কিন্তু ধরতে পারতেছি না, সেগুলো হচ্ছে সফটওয়্যার। কিরকম? কম্পিউটারের ভিতরে কতগুলো দেখবেন যে অ্যাপ্লিকেশন আছে, সফটওয়্যার আছে, যেগুলো আমি দেখতে পারি কিন্তু ধরতে পারি না। ঠিক মোবাইলের ভিতরেও দেখবেন আপনি অনেকগুলো সফটওয়্যার থেকে, যেগুলো আমি নিয়মিত দেখতেছি, যেগুলো দিয়ে নিয়মিত কাজ করতেছি, কিন্তু কোনোভাবেই সেগুলোকে কি করতে পারতেছি না, ধরতে পারতেছি না। সেই অ্যাপ্লিকেশন বা আমরা সফটওয়্যার গুলোকে বলতে পারি হচ্ছে সফটওয়্যার। এবার হচ্ছে ডেটা। ডেটা কি? আমি এই হার্ডওয়্যার এবং সফটওয়্যার কোন কাজে ব্যবহার করব? ডেটা, অর্থাৎ তথ্য সংরক্ষণ, সংগ্রহণ, প্রক্রিয়াকরণ, এই কাজে তো এগুলো ব্যবহার করব। আপনার যদি ডাটার কোনো কাজ না থাকে, অর্থাৎ তথ্যের যদি কোনো কাজ না থাকে, আপনি কি কখনো প্রয়োজন ছাড়া মোবাইল, হার্ডওয়্যার, সফটওয়্যার এগুলো কি কখনো ব্যবহার করবেন? করবেন না। কেন ব্যবহার করব? আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির কাজে এগুলো ব্যবহার করব। তাইলে আইসিটির জন্য ডেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান। এবার হচ্ছে নেটওয়ার্ক। নেটওয়ার্কের কেন প্রয়োজন? আপনি দেখেন, আপনার হার্ডওয়্যার আছে, সফটওয়্যার আছে, ডাটাও আছে, কিন্তু আপনার কাছে যদি নেটওয়ার্ক না থাকে, আপনি তথ্যকে কোনোভাবে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করতে পারবেন? পারবেন না। এই পুরো প্রসেসটা হার্ডওয়্যার, সফটওয়্যার এবং ডাটার, এই তিনটা জিনিসকে যদি আপনি কাজে লাগাতে চান, এগুলোকে ব্যবহার করে যদি তথ্য আদান প্রদান করতে চান, প্রযুক্তির যদি নতুন নতুন উদ্ভাবনী জিনিসের সাথে আপনি যুক্ত হতে চান, অবশ্যই আপনাকে নেটওয়ার্কের প্রয়োজন পড়বে। অর্থাৎ নেটওয়ার্কের মাধ্যমে আপনি তথ্য এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করবেন, এটা ভিন্ন আপনি কখনো যুক্ত হতে পারবেন না। অর্থাৎ তথ্য প্রযুক্তিতে আপনি যত কিছু এগিয়ে যান না কেন, যতটুকু এগিয়ে যান না কেন, নেটওয়ার্ক ব্যতীত, নেটওয়ার্কের সংযোগ ব্যতীত আপনি কোনোভাবেই প্রযুক্তির পুরো ফেসিলিটি, সুবিধা আপনি গ্রহণ করতে পারবেন না। এরপর হচ্ছে মানুষ, অর্থাৎ এই টোটাল প্রসেসটা পরিচালনা করবে কে? মানুষ পরিচালনা করবে। কিরকম? হার্ডওয়্যারকে কমান্ড করবে কে? মানুষ। আপনি মাউসে ক্লিক করতেছি আমরা, এটা মানুষে করতেছে। কিবোর্ডে টাইপ করতেছে, কে করতেছে? মানুষে করতেছে। সফটওয়্যার, কোন সফটওয়্যার দিয়ে কি কাজ করবো সেটা কে করতেছে? অবশ্যই মানুষে করতেছে, মানুষ ব্যতীত কেউ করছে না। ডাটা, এই যে গবেষণার জন্য তথ্যগুলো সংগ্রহ করতেছে, কে করতেছে? মানুষে করতেছে, বিভিন্ন উৎস থেকে করতেছে অবশ্যই, কিন্তু করতেছেটাকে মানুষ। মানুষের নতুন নতুন চিন্তা থেকে এগুলো হচ্ছে। এরপর হচ্ছে নেটওয়ার্ক। অবশ্যই এই যে নেটওয়ার্কের সংযোগ স্থাপন করা, এক স্থানের তথ্য অন্য একজনের কাছে পাঠানো, এই সবটা প্রসেসের সাথে কে যুক্ত আছে? মানুষ যুক্ত আছে। অর্থাৎ আমরা বলতে পারি আইসিটির কার্যক্রম পরিচালনা করতে গেলে এই যে পাঁচটা বেসিক, এটা অবশ্যই দরকার আছে। কি কি সেটা? হার্ডওয়্যারের প্রয়োজন পড়বে,
সফটওয়্যারের প্রয়োজন পড়বে, ডেটার প্রয়োজন পড়বে, নেটওয়ার্কের প্রয়োজন পড়বে, এবং এই সবগুলোকে একত্রিত করার জন্য মানুষের প্রয়োজন পড়বে। আমরা এরপরে যাচ্ছি এবার, এরপরে হচ্ছে হার্ডওয়্যার কি। আমি একটু আগে বুঝাই ফেলছি, আশা করি বেশি করে বুঝাইতে হবে না। একটা হচ্ছে কি হার্ডওয়্যার কি, দৃশ্যমান অংশ, অর্থাৎ আইসিটির যে সমস্ত অংশ দেখা যায়, ছোঁয়াও যায়। আর একটা হচ্ছে মনিটর কিবোর্ড। এটার উদাহরণ হচ্ছে কি, ওই যে মনিটর কিবোর্ড বললাম একটু আগে, যেগুলোকে ধরা যায়, স্পর্শ করা যায়। আবার ইনপুট আউটপুট ডিভাইস, অর্থাৎ হার্ডওয়্যার গুলো সাধারণত ইনপুট আউটপুট ডিভাইস। যেমন আমরা ইনপুট দিয়ে কি করি, মাউস কিবোর্ড এগুলো দিয়ে আমরা কমান্ড করে ইনপুট দিই কম্পিউটারকে। আউটপুট কি, প্রিন্টার, সেটাও কিন্তু চাইলে আপনি ধরতে পারেন। অর্থাৎ আমাদের প্রসেসের পরে প্রক্রিয়াকরণের ফলে যে তথ্যটা আমরা পাই, যে রেজাল্টটা আমরা পাই, সেটা আউটপুটের মাধ্যমে আমরা বের করে নিয়ে আসি। এরপর হচ্ছে এই সবগুলো জিনিস কি স্পর্শযোগ্য, অর্থাৎ আমরা চাইলে এই হার্ডওয়্যারকে অবশ্যই ধরতে পারবো, স্পর্শ হাতে স্পর্শ করা যাবে। এরপরে যাচ্ছি সফটওয়্যার কি জিনিস, প্রোগ্রাম। প্রোগ্রাম কি, যেমন আমার এখানে উইন্ডোজ 11 দেওয়া আছে, এটা একটা প্রোগ্রাম। অর্থাৎ এই পুরো প্রোগ্রামকে ব্যবহার করে আমি আমার স্মার্ট বোর্ডটা পরিচালনা করতেছি, এটা একটা প্রোগ্রাম। এটা কিন্তু আমি স্মার্ট বোর্ডটা ধরতে পারতেছি, স্মার্ট বোর্ডটা হার্ডওয়্যার, কিন্তু এর ভিতরে যে সিস্টেমটা আমি ইনস্টল করে দিছি সেটাকে কিন্তু স্পর্শ করা যাচ্ছে না, দেখা যাচ্ছে কিন্তু ছোঁয়া যাচ্ছে না, সেটাকে আমরা বলবো হচ্ছে প্রোগ্রাম। এইগুলো নির্দেশ দিচ্ছে, অর্থাৎ আমি কিভাবে করে কাজ করতেছি, টোটাল প্রসেসটা কিন্তু ও নির্দেশ দিচ্ছে। আমি কাজ করতেছি, সে নির্দেশ দিচ্ছে, তার নির্দেশ অনুসারে সে কাজ হয়ে যাচ্ছে। হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করে, অর্থাৎ এই যে আমার এই পুরোটা স্মার্ট বোর্ডটা, এটাকে কিন্তু সে ভিতর থেকে নিয়ন্ত্রণ করতেছে। যদি সফটওয়্যার বা এই এই জিনিসটা কাজ না করে, তাহলে আমার এই স্মার্ট বোর্ডটা একটা জাস্ট একটা আপনার এই অকেজো পণ্যতে পরিণত হবে, কারণ কাজ করতেছে না। ভিতরে সফটওয়্যার গুলো কাজ না করলে তো স্মার্ট বোর্ডের কোনো কাজই নাই। এই যে হার্ডওয়্যারকে কাজে লাগাচ্ছি, টোটাল প্রসেসে আমাকে সহযোগিতা করতেছে, ভিতরে থাকা সফটওয়্যার গুলো কাজ করতেছে, অর্থাৎ যেগুলো আমি দেখতে পাচ্ছি কিন্তু ধরতে পারতেছি না। উদাহরণ কি, যেমন উইন্ডোজ 11, আমরা আবার অনেকগুলো সফটওয়্যারের কথা বলতে পারি, অ্যাপ্লিকেশন যেগুলো আছে সেগুলো কিন্তু কি আছে, আমরা সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন, এগুলোও কিন্তু অবশ্যই সফটওয়্যারের একটা অংশ। আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে আমাদের নেটওয়ার্ক। নেটওয়ার্ক কি, একটা হচ্ছে ডিভাইস সংযোগ, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন প্রান্তে অনেকগুলো ডিভাইস আছে, ইলেকট্রনিক ডিভাইস। এই ডিভাইসগুলোকে সংযোগ করার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে নেটওয়ার্ক। অর্থাৎ আমার একটা কম্পিউটারের সাথে অন্য একটা কম্পিউটারের সংযোগ স্থাপন করছে, সে কে স্থাপন করছে, নেটওয়ার্ক করছে। আমার কম্পিউটারে কোনো তথ্য আমি অন্য একটা কম্পিউটারে পাঠাতে চাচ্ছি, এই প্রক্রিয়াটার সাথে কে যুক্ত করছে, আমার কম্পিউটারকে অন্য কম্পিউটারকে যুক্ত করার যে প্রক্রিয়া, সে প্রক্রিয়াটা কে যুক্ত করছে, নেটওয়ার্কে যুক্ত করছে। অর্থাৎ সমস্ত পৃথিবীর সমস্ত ডিভাইসকে একসাথে করার যে প্রক্রিয়া বা প্রসেস, তাকে আমরা বলি হচ্ছে ডিভাইস সংযোগ বা নেটওয়ার্ক। এবার হচ্ছে তথ্য আদান প্রদান। এই যে নেটওয়ার্কের কি কাজ করি আমরা, নেটওয়ার্ককে ব্যবহার করে আমরা এক জায়গার তথ্য অন্য জায়গায় স্থানান্তর করি। অর্থাৎ আমার কম্পিউটারের তথ্য অন্য কম্পিউটারে পাঠাচ্ছি, আমার মোবাইলের তথ্য অন্য মোবাইলে পাঠাচ্ছি, আমার কাছে যে তথ্য বা ডাটাগুলো আছে গবেষণার কাজে, যেগুলো অন্যের উপকারে আসতে পারে, বা অন্যের গবেষণার তথ্য আমার উপকারে আসতে পারে, সেগুলো আমরা একে অন্যকে শেয়ার করতে পারি। কি, একটা হচ্ছে LAN। LAN হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। অর্থাৎ নেটওয়ার্ক অনেক ধরনের হতে, লোকাল এরিয়া নেটওয়ার্ক মানে সেটা নির্দিষ্ট এরিয়াতে কাজ করবে আর কি, মানে অল্প একটা স্বল্প দূরত্বের নেটওয়ার্ক, যেটাকে অল্প দূরত্বে কাজ করবে। যেমন আমরা বলতে ব্লুটুথ, ব্লুটুথ কিন্তু অল্প দূরত্বের নেটওয়ার্ক। দেখবেন যে আপনার কোনো কারণে ডাটা কানেকশন অফ আছে, আপনি চাইলে কাছাকাছি কোনো তথ্য আদান প্রদান করার জন্য লোকাল এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ LAN, যেটাকে আমরা ব্লুটুথ বলি। আমরা অনেক সময় বলি যে ছবি পাঠাবো, বন্ধু আমার কাছে তো ইন্টারনেট নাই, বলছে ইন্টারনেট লাগবে না, তুই যেহেতু আমার কাছেই আসিস, একটা কাজ করি, তুই ব্লুটুথটা ওপেন কর, আমি আমার তথ্যটা তোকে দিয়ে দিচ্ছি, ছবিটা তোর কাছে পাঠিয়ে দিচ্ছি। অর্থাৎ বোঝাচ্ছি ছোট দূরত্বের জন্য, অর্থাৎ নির্দিষ্ট একটা এরিয়ার জন্য আমরা LAN অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্ক এটা ব্যবহার করতে পারি। এরপর হচ্ছে ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক। এটা হচ্ছে মানে পুরো বিশাল একটা ব্যাপার, বড় সড়ো নেটওয়ার্ক, অর্থাৎ এটা দিয়ে পুরো সমগ্র বিশ্বকে একসাথে যুক্ত করেছে। ইন্টারনেট ভিত্তি, অর্থাৎ ইন্টারনেট কি আসলে, ইন্টারনেট হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় নেটওয়ার্কটা হচ্ছে ইন্টারনেট। অর্থাৎ সমগ্র পৃথিবীর এই কম্পিউটারগুলোকে যুক্ত করার জন্য যেই পেটেবল আমরা যে জিনিসটা কিনে নিই, সেটা হচ্ছে ইন্টারনেট। অর্থাৎ সবচেয়ে বড় নেটওয়ার্কের নামে হচ্ছে ইন্টারনেট। এই যে আমরা একটা কম্পিউটারকে অন্য কম্পিউটার যুক্ত করছে নেটওয়ার্ক, এই সুবিধাটা পাওয়ার জন্য আমাদেরকে ইন্টারনেট সংযোগ নিতে হবে। ইন্টারনেট সংযোগ ব্যতীত সেটা কখনোই সম্ভব হবে না। অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বড় নেটওয়ার্কের নাম হচ্ছে কি, ইন্টারনেট। গুড। এরপর আমরা যাচ্ছি মানুষ, অর্থাৎ ব্যবহারকারী। মানুষের কি, আইসিটির সাথে মানুষের কি সম্পর্ক? মানুষ হচ্ছে আইসিটির টোটাল এই প্রক্রিয়াগুলো হচ্ছে ব্যবহার করে। অর্থাৎ আইসিটির যে সুবিধা, এই সুবিধাটা কে নিচ্ছে আসলে, মানুষ নিচ্ছে। অর্থাৎ মানুষ হচ্ছে আইসিটির যে টোটাল কার্যক্রমের ব্যবহারকারী হচ্ছে মানুষ। তথ্য পরিচালনা, অর্থাৎ মানুষ কি করে,
আমরা এই তথ্যগুলো পরিচালনা করি। কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার, এই সবগুলো জিনিস আমরাই পরিচালনা করি। আমরাই এক কম্পিউটার থেকে তথ্য অন্য কম্পিউটারে পাঠাই। অর্থাৎ আইসিটির পুরো প্রক্রিয়াটা মানুষ কি করে? পরিচালনা করে। অর্থাৎ তথ্য পরিচালনা থেকে শুরু করে যাবতীয় যা কাজ সবগুলো কে করে থাকে? মানুষ করে থাকে। সিদ্ধান্ত গ্রহণ কে করে? মানুষ করে। আপনি একটা গবেষণার কাজ করতে চাচ্ছেন তথ্য যোগাযোগ প্রযুক্তিকে ব্যবহার করে, আপনি দিন শেষে সিদ্ধান্তটা আপনাকেই গ্রহণ করতে হবে। অর্থাৎ আমি যত প্রক্রিয়ায় যাই না কেন, যত প্রসেসে যাই না কেন, সবশেষে সিদ্ধান্তটা আমাকেই নিতে হবে। এবার হচ্ছে সিস্টেম ব্যবহার, অর্থাৎ আইসিটি, এই যে টোটাল যে সিস্টেমটা সেটা কি করে থাকি? আমরা ব্যবহার করে থাকি। অর্থাৎ পুরো যে প্রসেস প্রক্রিয়া সেটা কে পরিচালনা করে থাকে? মানুষ পরিচালনা করে থাকে। এরপরে যাচ্ছি আমরা শিক্ষায় আইসিটি। আমি পূর্ববর্তী ক্লাসেও বুঝাইছি শিক্ষায় কিভাবে আইসিটি আমাদেরকে উপকারিতা করে। একটা হচ্ছে আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে আইসিটি কে কাজে লাগাচ্ছি। অর্থাৎ ঘরে বসেই যে কোনো দূরবর্তী কোনো শিক্ষকের ক্লাস কি করতে পারতেছি? আমরা উপভোগ করতে পারতেছি। হচ্ছে ই লার্নিং। ই মানে হচ্ছে ইলেকট্রিক, লার্নিং মানে হচ্ছে শিক্ষা, অর্থাৎ ইলেকট্রনিক শিক্ষা। কি আমরা ঘরে বসেই তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে দূরবর্তী যে কোনো অনলাইন ক্লাস, যে কোনো টিচার, যেমন আমরা 10 মিনিট স্কুলের ক্লাসগুলো নিয়মিত অনেক সময় দেখি, জনপ্রিয় একটা ক্লাসরুম, সেগুলো আমরা ঘরে বসে দেখতে পারি। ভিডিও লেকচার, এই যে আমি এখন একটা ভিডিও লেকচার দিচ্ছি, আমার যে আইসিটি নলেজ সেন্টারে যে স্টুডেন্টরা আছে ঘরে বসে এই টিচারের এই লেকচারটা দেখার সুযোগ হয়ে গেল। তাইলে এটাও আইসিটির ভূমিকায়, আইসিটির একটা অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য। এখানে আইসিটির সহযোগিতায় আমি এই কাজটা করছি। অর্থাৎ এই প্রক্রিয়ায় শিক্ষাটাকে কি হয়ে গেছে? আরো সহজতর হয়ে গেছে। আমার কোনো স্টুডেন্ট আমার এখানে আইসিটি নলেজ সেন্টারে সশরীরে এসে উপস্থিত হয়ে ক্লাসটা করতে পারলো না, কিন্তু এই ভিডিও লেকচারের ফলে সে ঘরে বসেই আমার বাদ যাওয়া যে ক্লাস সেটাকে সে উপভোগ করতে পারছে। এবার হচ্ছে চিকিৎসায় কিভাবে আইসিটি সহযোগিতা করছে। একটা হচ্ছে টেলিমেডিসিন। টেলিমেডিসিন মানে কি? দূরবর্তী রোগীদের সেবা দেওয়া। আমি এখানে বসে আছি, ধরেন কথার কথা আমি একজন ডাক্তার, একজন পেশেন্ট আছে একেবারে সাজেকের ওইখানে, সে এত দূরে যে সে এখানে আসতে আসতেই তার অবস্থা খুব কঠিন হয়ে যাবে, অথবা আসতেই পারতেছে না যোগাযোগ ব্যবস্থা কঠিন হওয়ার কারণে। সে চাইলে সাজেকে বসে আমার কাছ থেকে চিকিৎসা গ্রহণ করতে পারতো, বা আমি এখানে বসে তাকে চিকিৎসা সেবা দিতে পারি। এই যে দূরবর্তী স্থানে বসে চিকিৎসা সেবা গ্রহণের মাধ্যমে, অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তিকে ব্যবহার করে চিকিৎসা সেবা গ্রহণের যে প্রক্রিয়া সেটা হচ্ছে কি? টেলিমেডিসিন, যেটা আইসিটির মাধ্যমে আমরা সহযোগিতা করতে পারছি। অনলাইন রিপোর্ট, এখন দেখবেন যে আমাদের এমআরআই একটা রিপোর্ট করতে হচ্ছে, দেখবেন ঘরে বসেই আমি মানে এমআরআই রিপোর্টটা পেয়ে যাচ্ছি। কিভাবে করে পেয়ে যাচ্ছি? আমি এমআরআই আপনার পরীক্ষাটা দিয়ে আসলাম, সেটা আসতে কয়েকদিন সময় লাগবে, আমি ততটুকু পর্যন্ত অপেক্ষা করতে পারতেছি না। দেখবেন যে এমআরআই রিপোর্টটা অনলাইনের মাধ্যমে দূরবর্তী কোনো একটা বিশেষজ্ঞ ডাক্তার ওইখানে বসে সেটা করে দিল, এবং সে অনলাইন রিপোর্টটা আমার কাছে চাইলে কি স্ক্যান করেও পাঠিয়ে দিতে পারে। তাহলে আমরা ঘরে বসে অনলাইনে সবগুলো রিপোর্ট পাচ্ছি। দূর চিকিৎসা, অর্থাৎ দূরে বসেও এখন চিকিৎসা সেবাটা সহজ, আপনাকে একদম সশরীরে ফেস টু ফেস চিকিৎসা গ্রহণ করতে হচ্ছে না। অর্থাৎ অনলাইনেও আপনি চাইলে কি করতে পারতেছেন? চিকিৎসা সেবা নিতে পারতেছেন। সময় সাশ্রয় হচ্ছে, এতে আমাদের সময় শুধু সাশ্রয় হচ্ছে ব্যাপারটা সেরকম না, খরচও কিন্তু অনেকটা কমে গেছে। কিরকম? এখান থেকে ঢাকা গিয়ে চিকিৎসা নেওয়াটা আমার জন্য অনেক কঠিন, সময়ের যেমন ব্যাপার আছে তেমন কি আছে, আবার খরচেরও একটা ব্যাপার আছে। তাহলে সময়ও বেঁচে যাচ্ছে, খরচও বেঁচে যাচ্ছে। এরপরে হচ্ছে কি? ব্যবসা ক্ষেত্রে আইসিটি কি উপকার আসতেছে? ই কমার্স। এখন তো ভাই ঘরে ঘরেই বিজনেসম্যান, আপনি অনলাইনকে ব্যবহার করে দেখবেন যে অনেক উদ্যোক্তা ঘরে বসে ব্যবসা পরিচালনা করতেছে, অর্থাৎ অনলাইনে ব্যবসা পরিচালনা করতে পারতেছে। তাহলে একটা ই কমার্সের ক্ষেত্রে আইসিটি একটা বিশাল সুবিধা দিচ্ছে। তো ডিজিটাল লেনদেন, আপনি দেখবেন যে বিশ্বাসযোগ্যতা, বিকাশে লেনদেন করতে পারতেছেন। আপনি আপনি কোনো একটা প্রোডাক্ট পছন্দ হয়েছে, আপনি বলবেন যে এই প্রোডাক্টটা আমাকে পাঠান, সে বললো যে আপনি কিছু একটা পে করেন, তাহলে কি করব আমরা? সেক্ষেত্রে অনলাইনে বিকাশে পে করে দিলাম, সহজে আমার কাছে পণ্যটা চলে আসতেছে। অর্থাৎ লেনদেনগুলো এখন ডিজিটাল হয়ে গেছে। কি বলতে পারি আমরা? সেটাকে ডিজিটাল লেনদেন বলতে পারি। যেমন এখন আর ব্যাংকে চেক নিয়ে যাইতে হয় না, কি করতে হয়? আপনি একটা, যেমন সোনালী ব্যাংকে ওয়ালেট আছে, ওয়ালেটের মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে সহজেই সেটা কি করে ফেলতে পারতেছেন? তুলে ফেলে পারতেছেন। ফলে কি হচ্ছে? চেকের প্রয়োজন পড়তেছে না। আপনি দেশের যে প্রান্তেই যান না কেন, চেক বই হারানোর কোনো সুযোগ নাই। যেখানেই যান না কেন চেক বই নিয়ে যেতে হচ্ছে না। যেখানেই যান না কেন আপনি আপনার সহজে অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন। অনলাইন ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং এ যে বললাম, আপনি দেখবেন যে ব্র্যাক ব্যাংকের বিকাশ আপনার ডিজিটাল সেবার জন্য, অর্থাৎ আমরা ডাক টেলিযোগাযোগ নগদ আছে, নতুন সরকারি সেবা। তারপর আপনি বলতে পারেন যে আরো আরো অনেকগুলো অনলাইন ব্যাংকিং আছে। আপনার এই যে সেলপিন আছে, ওয়ালেট আছে, এগুলো সবগুলো অনলাইন ব্যাংকিং, যেগুলোকে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অথবা দেশের যে কোনো প্রান্ত থেকেই আপনি চাইলে টাকা লেনদেন করতে পারবেন। এবার হচ্ছে এর ফলে কি হচ্ছে? ব্যবসা বৃদ্ধি পাচ্ছে। কিভাবে করে ব্যবসা বৃদ্ধি পাচ্ছে? আপনি একটা খেয়াল করে দেখেন,
আগে যখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহযোগিতা আমরা পাইতাম না, আমি গ্রামে একটা দোকান করি ছোটখাটো, আমাকে কি করতে হতো, যখন ইন্টারনেট ছিল না, যোগাযোগ ব্যবস্থা সহজ ছিল না, কি করতে হইতো, আমি এক সপ্তাহ পণ্য শহরে গিয়ে নিয়ে আসতাম। নিয়ে আসার পরে এক সপ্তাহ সেগুলো বেচা বিক্রি শেষ করে কোন কোন পণ্য আমার নাই সেটাকে নোট করে আমাকে আবার সশরীরে শহরে গিয়ে আবার পুনরায় পণ্য আনতে হতো। সেক্ষেত্রে কি হইতো, আমার দোকানটা 2-3 দিন বন্ধ থেকে যেত। এই যে 2-3 দিন বন্ধ থাকার যে ক্ষতিটা, সেটা কিন্তু এখন আর আমাদেরকে গ্রাস করতে পারছে না, বা এই ক্ষতিটা আমাদের হচ্ছে না। আমরা কি করতেছি, আমাদের পণ্য যেটা সহজেই মানে যেটা শেষ হচ্ছে সেটা সহজেই, এই পণ্য আমার শেষ হয়েছে, আমি কি করতেছি, দোকানে বসে আমার সাথে যার ব্যবসা তাকে বলে দিচ্ছি, অটোমেটিকলি সেই পণ্যগুলো দিনে দিনে বা একদিন পরেই চলে আসতেছে। অর্থাৎ আমাকে নতুন করে এত দূরে গিয়ে পণ্য আনতে হচ্ছে না। সেটা কিসের সহযোগিতায়? তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহযোগিতায়। অর্থাৎ এর ফলে ব্যবসা আমাদের কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। কৃষিতে এসিপি, কৃষিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি ভূমিকা রাখতেছে? একটা হচ্ছে কি, আবহাওয়ার তথ্য। কিরকম? দেখবেন যে আমার ধান কাটার মৌসুম, কদিন পর বৃষ্টি আরম্ভ হবে, তাইলে আবহাওয়ার পূর্বাভাস আমাকে কে দিচ্ছে? আবহাওয়া অধিদপ্তর দিচ্ছে। কিসের সহযোগিতা দিচ্ছে? তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহযোগিতা। অর্থাৎ আমি যে একটা পূর্ব পরিকল্পনা করবো, যেমন ধান কাটার বলেন, কোন একটা আবহাওয়ার উপর ভিত্তি করে কৃষি পরিকল্পনা বলেন, এই সবগুলো পরিকল্পনার ক্ষেত্রে আবহাওয়া একটা বিরাট ভূমিকা রাখে। কৃষিতে তো অন্যতম উপাদানই হচ্ছে আবহাওয়া। আপনি আবহাওয়ার উপর ভিত্তি না করে কখনো কৃষির, কারণ আপনি বর্ষাকালে যখন বন্যা হবে তখন নিশ্চয়ই ফসল উৎপাদন করতে যান না কেন? বন্যায় ডুবাই দিবে। তাহলে এই যে বন্যার পূর্বাভাস, আমাদের এলাকায় বন্যা হবে, সেই পূর্বাভাসটা আমরা কোথেকে পাই? আবহাওয়া অধিদপ্তর থেকে পাই। এই আবহাওয়ার তথ্য সে কিভাবে করে সংগ্রহ করে? তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহযোগিতায় সংগ্রহ করে। এরপর হচ্ছে আধুনিক চাষ। কিভাবে করে আধুনিক চাষ আমরা কিভাবে করতেছি দেখছেন? আগে আমরা দেশি ধান রোপণ করতাম, এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহযোগিতার বায়োইনফরমেটিক্স পড়াইছিলাম আমরা। বায়োইনফরমেটিক্স অর্থাৎ জীববিজ্ঞান এবং আইসিটির সমন্বয়ে নতুন নতুন জাত উদ্ভাবন হচ্ছে। এর ফলে কি হচ্ছে? উৎপাদন বাড়তেছে। ফলে কি হচ্ছে? দেশ দরিদ্র সীমার উপরে উঠে যাচ্ছে। অর্থাৎ ধীরে ধীরে আমরা দারিদ্র সীমাটাকে ক্রস করে মধ্যম আয়ের দেশে রূপান্তর হচ্ছি। তাইলে এখানেও একটা কি আধুনিক চাষ পদ্ধতি, অর্থাৎ ঘরে বসে আধুনিক চাষ, অর্থাৎ বিভিন্ন জাত উন্নত করা, এই চাষ পদ্ধতিগুলোর জন্য আইসিটি ভূমিকা রাখছে। এর ফলে কি হচ্ছে? উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। উৎপাদন কিভাবে করে বৃদ্ধি পাচ্ছে? আগে আমরা বিঘা প্রতি যদি 10 মণ ধান পেতাম, এখন আমরা সেখানে কত মণ পাচ্ছি? 15 মণ 20 মণ ধান পাচ্ছে। তাহলে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে না? কিসের সহযোগিতায় পাচ্ছি সেটা? তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহযোগিতায়। এরপরে হচ্ছে ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সহায়তা। ডিজিটাল সহায়তা কি? আমি এখানে বসে আছি, ধরেন আমি একজন কৃষি কর্মকর্তা আর কি, একজন প্রত্যন্ত অঞ্চলে গ্রামের কেউ একজনের কৃষি জমিতে আপনার ধানে পোকা ধরছে, অর্থাৎ ধান একদম বের হয়ে গেছে, এখন পোকায় নষ্ট করে ফেলতেছে। আমার পক্ষে সে দুর্গম এলাকায় যাওয়াটা এখন সম্ভব হচ্ছে না আর কি, কারণে সম্ভব হচ্ছে। তাকে কি করলাম, সে আমাকে ফোন দিলাম যে ভাই আপনি একটু অনলাইনে আসেন, ভিডিও কলে আসেন, আমি আপনার একটু ভিডিও কলে আপনার রোগগুলো একটু দেখান। তিনি আমাকে রোগগুলো ভিডিও কলে দেখাইলো। আমি বললাম যে ভাই আপনার তো এই রোগের লক্ষণ, এই ওষুধগুলো আপনি আপনার পার্শ্ববর্তী দোকান থেকে কিনে নিয়ে গিয়ে, অর্থাৎ ওষুধের দোকান থেকে, যেগুলো আমরা বলতে পারি হচ্ছে কৃষি সামগ্রী যারা বিক্রি করে আর কি, তাদের দোকান থেকে কিনে নিয়ে গিয়ে আপনি করেন, মারেন, এগুলো চাষাবাদে এই ওষুধগুলো অ্যাপ্লাই করেন বা এগুলো ছিটাই দেন, তাইলে কি হবে? তার রোগটা নির্মূল হবে। অর্থাৎ সে দেখেন আমি দূরবর্তী স্থানে বসেও তাকে কি করতে পারতেছি? সেবা দিতে পারতেছি। কিসের সহযোগিতায় পারতেছি? তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহযোগিতায় ডিজিটাল সহায়তা করতে পারতেছি। এবার হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির টোটাল প্রসেসটা আমরা শেষ করলাম। এর উপকারিতা কি সেটা আমরা বললাম। আমাদের প্রত্যেকটা জীবনে, ব্যক্তি জীবনে, শিক্ষা জীবনে, চিকিৎসা ক্ষেত্রে, তারপর কৃষি ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি কি ভূমিকা রাখে সেটা নিয়ে আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম। এবার এই অধ্যায়ের আরো একটা অংশ আছে কিন্তু, সেটা কি? বিশ্ব ও বাংলাদেশ কতটুকু তাল মেলাতে পারতেছে, এই তথ্যে কন্ট্রিবিউশনটা কি, বাংলাদেশ কতটা অংশগ্রহণ করতে পারতেছে, অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তির সাথে বাংলাদেশ কতটা যুক্ত হতে পারতেছে, সেই বিষয়টা আমরা একটু আলোচনা করব। কিভাবে করে করব? এই যে বিশ্ব, অর্থাৎ বিশ্বগ্রাম একটা প্রসেস, তথ্য নিয়ে যাব। কিরকম সেটা? বিশ্ব এখন একটা গ্রামে রূপান্তর হয়েছে, যেটাকে আমরা বিশ্বগ্রাম বলতে পারি। কিভাবে? আমি এখানে পৌঁছে আসি, আমার থেকে আমার পরিবারের দূরত্ব 1 কিলোমিটার, আবার আমি এখানে দাঁড়ায় আছি, আমার এখান থেকে আমার ভাইয়ের, যে ভাইটা আমার আমেরিকাতে থাকে, তার দূরত্ব হচ্ছে 1000 কিলোমিটারেরও বেশি। কিন্তু প্রযুক্তির সহযোগিতায় আমি চাইলে ভিডিও কলে এখন চাইলে আমার মার সাথেও কথা বলতে পারি, আবার আমি চাইলে আমি চাইলে ভিডিও কলে আমার ভাইয়ের সাথেও কথা বলতে পারি। অর্থাৎ একই স্থানে বসে এই যে 1000 কিলোমিটারের যে দূরত্ব,
আর 1 কিলোমিটারের যে দূরত্ব, সে দুইটা দূরত্বই আমার জন্য সেম হয়ে গেল। অর্থাৎ দূরত্বকে গুরুত্ব দেওয়ার সময় এখন আর নাই। অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমরা এখন পুরো পৃথিবীটাকেই একটা জায়গায় নিয়ে আসতে পারছি। ওটা মনে হচ্ছে একটা গ্রামের মতন। আমরা যেমন গ্রামে কি করি, আমরা আমাদের গ্রামের যারা প্রতিবেশী আছে তাদের খোঁজ খবর কিন্তু সকালে উঠেই পেয়ে ফেলতে পারি, পুরো দিনের মধ্যে 2-3 বার করে নেওয়া সম্ভব। ঠিক একই সুবিধা এখন দেখেন, ঘরে বসে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তের খবর যে কোনো মুহূর্তে চাইলে আপনি সংগ্রহ করতে পারেন। তাহলে সেটাকে কি পুরো পৃথিবীতে একটা ছোট গ্রামের মতন করে ফেলছে সেই প্রযুক্তি কিসে? বিশ্বগ্রাম প্রক্রিয়ার মাধ্যমে ইন্টারনেট সংযোগ। অর্থাৎ এই বিশ্বগ্রাম প্রক্রিয়ায় আমাদেরকে যে সহযোগিতাটা করছে সেটা কে করছে? ইন্টারনেট সংযোগ। অর্থাৎ ইন্টারনেট সংযোগ ব্যতীত আমি চাইলেই আমেরিকাতে বসে থাকা আমার ভাইয়ের সাথে যোগাযোগ স্থাপন করতে পারতাম না। তাহলে এই যোগাযোগ স্থাপনের জন্য আমাকে সবচেয়ে বড় সুবিধাটা কে করে দিছে? ইন্টারনেট করে দিছে। অর্থাৎ বিশ্বগ্রামের যে ধারণা, সে ধারণাকে কাজে লাগাতে গেলে আমাদেরকে ইন্টারনেট সংযোগের প্রয়োজন পড়বে। এরপর হচ্ছে দূরত্ব কমে গেছে। যে বললাম 1000 কিলোমিটারের যা দূরত্ব, 1 কিলোমিটারের দূরত্ব আমার সেম মনে হচ্ছে। অর্থাৎ দূরত্বকে গুরুত্ব দেওয়ার সময় এখন আর নাই। অর্থাৎ যে দূরত্বের যে বড় একটা বিশাল ব্যাপার আমরা আগে দেখতাম, সেটা এখন কি হয়ে গেছে? একেবারে হাতের মুঠে। অর্থাৎ দূরত্ব কি হয়ে গেছে? কমে গেছে। আমরা প্রত্যেকেই সংযুক্ত, সবাই সংযুক্ত। অর্থাৎ একে অন্যের সাথে প্রযুক্তির মাধ্যমে প্রত্যেকেই রিলেটেড আছে। কিভাবে করে? ধরেন আমার আজকে কোনো একটা তথ্য শেয়ার করতে হচ্ছে, আমি চাইলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্যটা শেয়ার করলাম। আমার পাশে নিকটে বসা মানুষটা যেমন সে তথ্যটা মোবাইলের মাধ্যমে দেখে ফেললো, একদম দূরে আমেরিকাতে বসে থাকা আমার ভাইটাও প্রযুক্তির সহযোগিতায় মোবাইল হাতে নিলেই সামাজিক যোগাযোগের মাধ্যমে সেও দেখে ফেলতে পারলো। অর্থাৎ সবাই আমরা একে অন্যের সাথে কি হইতে পারলাম? বিশ্বগ্রামের ধারণার মাধ্যমে একসাথে সংযুক্ত হতে পারলাম। এই টোটাল ধারণাটাই হচ্ছে আসলে বিশ্বগ্রাম। এবার হচ্ছে ইন্টারনেট। বিশ্বগ্রাম ধারণায় ইন্টারনেটের কি সহযোগিতা? এবার হচ্ছে বিশ্বব্যাপী নেটওয়ার্ক। ইন্টারনেট পুরো পৃথিবীর সমগ্র ইলেকট্রনিক ডিভাইসগুলোকে কি করছে? একত্রিত করছে। এর ফলে আমাদের কি হচ্ছে? ফলে হচ্ছে বিশ্বব্যাপী নেটওয়ার্ক স্থাপন তৈরি করার ফলে আমরা একে অন্যের সাথে অতি দ্রুত সময়ের মধ্যে অতি সহজ প্রক্রিয়ায় যুক্ত হতে পারতেছি। কি করতে পারি? আমরা তথ্য আদান প্রদান করতে পারি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে থাকা যে কোনো মানুষের সাথে, যে কোনো কম্পিউটারের সাথে, যে কোনো ডিভাইসের সাথে আমরা কি করতে পারি? ইন্টারনেট সংযোগের মাধ্যমে সহজেই তথ্য আদান প্রদান করতে পারি। যোগাযোগের মাধ্যম। অর্থাৎ যোগাযোগ স্থাপনের জন্য একটা বিশাল মাধ্যম হয়ে দাঁড়িয়েছে কে? এই ইন্টারনেট সংযোগ। অর্থাৎ যোগাযোগ স্থাপনের জন্য ইন্টারনেট সংযোগ আমি যদি স্থাপন করতে পারি, সহজেই কি করতে পারতেছি? আমি এক স্থান থেকে অন্য স্থানে যোগাযোগ স্থাপন করতে পারছি। এরপর হচ্ছে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। সবচেয়ে বড় প্ল্যাটফর্ম কি? ইন্টারনেট হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় নেটওয়ার্ক। ওই যে বললাম সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। অর্থাৎ পৃথিবীর সমগ্র কম্পিউটার ডিভাইসগুলোকে বা মোবাইল ডিভাইসগুলোকে বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইসকে যুক্ত করার যে মাধ্যম, তার নামই হচ্ছে কি? ইন্টারনেট। আর ইন্টারনেটের মাধ্যমে আমি এই নেটওয়ার্ক ব্যবস্থাকে কি করতে পারছি? সংযুক্ত হতে পারছি। তাহলে যাচ্ছে হচ্ছে আইসিটির সুবিধাগুলো। আইসিটির কি কি সুবিধা আমি পাচ্ছি? আইসিটির সুবিধা পাচ্ছে হচ্ছে আমার সময় সাশ্রয় হচ্ছে একদম একটা কমন জিনিস, বা এটা যে কেউ বুঝতে পারবে। আইসিটির ফলে আমাদের কি হচ্ছে? সময় সাশ্রয় হচ্ছে। এরপর হচ্ছে কাজগুলো আমরা দ্রুত সময়ের মধ্যে করতে পারতেছি। যে কোনো কাজ আমরা খুব অল্প সময়ের মধ্যে করে ফেলতে পারছি। আমাদের জীবন যাপন আমাদের জীবনকে কি করছে? সহজ করে। দৈনন্দিন জীবনকে আইসিটির কারণে অনেক সহজতর মনে হয়। অর্থাৎ কঠিন কঠিন কাজগুলো তো আইসিটি সহজ করে দিচ্ছে। এর ফলে আমাদের কঠিন কাজকে আর কঠিন মনে হচ্ছে না। এবার হচ্ছে তথ্যের সহজলভ্যতা। পৃথিবীর দূরবর্তী অঞ্চলের যে কোনো তথ্য, একদম যত কঠিন তথ্যই হোক, আইসিটির সহযোগিতায় আমরা সহজেই সেটা কি আমাদের সামনে নিয়ে আসতে পারতেছি। অর্থাৎ তথ্য পাওয়া এখন আর কঠিন কোনো বিষয় না। যে কোনো বিষয়ে জানার যদি আগ্রহ থাকে, এই তথ্য সংগ্রহ করা এখন কোনো কঠিন বিষয় না। অর্থাৎ খুবই সহজ হয়ে গেছে। কার সহযোগিতায়? আইসিটির সহযোগিতায়। এইসব তথ্য আমরা খুব সহজে পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে আইসিটির বিশেষ সুবিধা। আইসিটিতে আবার কিছু কিছু অসুবিধাও আছে। এখন অসুবিধা কি সেগুলো একটু দেখবো। কি অসুবিধা? একটা হচ্ছে সাইবার ক্রাইম। সাইবার ক্রাইম কি? তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে ব্যবহার করে যদি কোনো অপরাধ সংগঠিত আমরা করে থাকি, সেটা হচ্ছে সাইবার ক্রাইম। অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তির সহযোগিতা নিয়ে আমরা এমন এমন কাজ করতেছি। কি করতেছি? অন্যের ফেসবুক হ্যাক করতেছি, হ্যাক করে তার নামে আজে বাজে জিনিস কি করে দিচ্ছি? সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াই দিচ্ছি। অথবা তার নামে একটা ভুয়া আইডি করে তাকে এমন ভাবে পচাচ্ছি যেটা তার আত্মসম্মান হানি হচ্ছে। তাহলে এটাও কিন্তু এক ধরনের অপরাধ। এছাড়াও বিভিন্ন ধরনের অপরাধ আছে। কিরকম? অর্থাৎ এক কথায় যদি বলি,
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহযোগিতা নিয়ে যদি কোনো অপরাধ সংঘটিত করে থাকি, এই টোটাল অপরাধ জগৎটাকে আমরা বলি সাইবার ক্রাইম। অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তির সহযোগিতা নিয়ে আমরা যদি অন্যের ক্ষতি সাধন করি, অন্যের অপকার করি এবং অন্যকে বিপদে ফেলার চেষ্টা করি, সেটা হচ্ছে কি সাইবার ক্রাইমের। তাহলে হচ্ছে তথ্য চুরি। কিরকম অসুবিধা? তথ্য চুরি হয়ে যায়। কিরকম? আইসিটি এর একটা অসুবিধা অবশ্য, তথ্য চুরি হচ্ছে। কিরকম চুরি হচ্ছে? আপনার ঘরের দলিল, যে দলিলটা আলমারিতে আছে, দেখবেন যে সেটা বছরকে বছর পড়ে আছে, কিন্তু চুরি হচ্ছে না। কেন? আপনি তো সেটা আপনার ঘরের বাইরে কাউকে দেখাচ্ছেন না, কেউ আপনার এখানে ঢোকার সাহস পাচ্ছে না। অথবা আপনি যদি ঘরের বাইরে যান, অনেক বড় তালা দিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে নিয়ে যাচ্ছেন, সেখানে ইন্টারনেটের কোনো সংযোগ নাই। কিন্তু তথ্য প্রযুক্তিতে ইন্টারনেট সংযোগ থাকার কারণে আমি যে তথ্যটা আপনাকে পাঠাচ্ছি, আপনার তথ্যটা আরেকজনের কাছে যাচ্ছে। এই যে প্রসেসটা, টোটাল প্রসেসটা, প্রক্রিয়াটার মধ্যে কোনো না কোনো জায়গায় কেউ যদি হ্যাকিং এর মাধ্যমে তথ্য কি করে ফেলতে পারে, চুরি করতে ফেলতে পারে। অর্থাৎ যদি ইচ্ছা করে আর কি, তাহলে তথ্য চুরির একটা কি হচ্ছে, ঝুঁকি তৈরি হচ্ছে। অর্থাৎ তথ্যগুলো নিরাপদে থাকতেছে না, এটা আইসিটির একটা অসুবিধা। এবার হচ্ছে আসক্তি। আমাদের যে ডিভাইসগুলো আছে, মোবাইল, কম্পিউটার, এই সমস্ত ডিভাইসের প্রতি ধীরে ধীরে আমাদের আসক্তি বাড়তেছে। বিশেষ করে বাচ্চাদের, টিনেজের নিচে যারা আছে, এই বাচ্চাগুলো এই সমস্ত ডিভাইসের প্রতি আসক্তি তৈরি করার কারণে আইসিটির এটা একটা ব্যাড এফেক্ট আমাদের উপর পড়তেছে। অর্থাৎ সামাজিক ভাবে আমরা নৈতিক অবক্ষয়ের দিকে যাচ্ছি। এই ডিভাইসগুলোকে ব্যবহার করে আমরা এমন ভাবে ওর প্রতি আসক্ত হয়ে যাচ্ছি যে এখন আর সামাজিক শৃঙ্খলা ধরে রাখা একটু কঠিন হয়ে যাচ্ছে। আমরা সেটাকে বলতে পারি আইসিটির অসুবিধা। এবার হচ্ছে গোপনীয়তার ঝুঁকি। গোপনীয়তার ঝুঁকি কি? আমি সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আইসিটির অন্যান্য ব্যবহারের ক্ষেত্রে আগে যে গোপনীয়তাটা থাকতো সেটা এখন থাকতে পারতেছে না। অর্থাৎ কোনো একটা বিষয় একটু বেশ কম হলে দেখবেন যে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসতেছে বা সবার কাছে চলে যাচ্ছে। কেন? ওই যে তথ্য আদান প্রদান সহজ হয়ে গেছে, সেজন্য কি আমাদের যে গোপনীয়তা যেগুলো আছে, সেই গোপনীয়তাগুলো এখন আর থাকতেছে না, সেগুলো দিন দিন ঝুঁকির মুখে পড়তেছে। আমাদের প্রত্যেকেরও অনেক গোপন নথি থাকে, গোপন তথ্য থাকে, গোপন যেগুলো আমরা আমাদের ব্যক্তি জীবনে কাজে লাগাই বা সামাজিক জীবনে কাজে আসে, সে পলিসিগুলো কি হয়ে যাচ্ছে, ঝুঁকির মুখে পড়তেছে। এর ফলে তথ্য প্রযুক্তির এটা একটা অসুবিধায় আমরা পড়তেছি। এরপর হচ্ছে সাইবার ক্রাইম কি? সাইবার ক্রাইমের কয়েকটা আমি একটু আগে বলছিলাম। একটা হচ্ছে যেমন হ্যাকিং। হ্যাকিং কি? একটা হচ্ছে অননুমোদিত ভাবে বা আপনার অনুমতি ব্যতীত, দুইটা শব্দ আমরা ব্যবহার করতে। অননুমোদিত ভাবে অন্যর ডিভাইসের নিয়ন্ত্রণ নেওয়া। অর্থাৎ আমার ডিভাইস না, অন্য আরেকজনের ডিভাইস, তার অনুমোদন ছাড়া আমি তার নিয়ন্ত্রণ নিয়ে ফেললাম, তার তথ্য চুরির জন্য চলে গেলাম, এটাকে বলা হচ্ছে হ্যাকিং। অথবা অনুমোদন ছাড়া অন্যের ডিভাইসে প্রবেশ করা বা অন্যের ডিভাইসের নিয়ন্ত্রণ নেওয়াকে আমরা কি বলতে পারি, হ্যাকিং বলতে পারি। আর যেটা নিয়মিত বাংলাদেশে না, সারা পৃথিবীতে হয়ে থাকতে, তথ্য হ্যাকিং এর মাধ্যমে আমরা বিপদে ফেলে দিচ্ছি মানুষকে। এবার হচ্ছে ফিশিং। ফিশিং হচ্ছে যে একই রকম কাছাকাছি, হচ্ছে তথ্য চুরি। অর্থাৎ আপনার অনুমতি ছাড়া আপনার ডিভাইসের তথ্য যদি চুরি করে ফেলে, সেটাকে আমরা বলতে পারি ফিশিং। এবার হচ্ছে প্রতারণা। অনলাইন প্রতারণা কিন্তু অ্যাভেলেবেল আমরা দেখি। কিরকম? ওই যে জিনের বাচ্চা আমাদেরকে ফোন দেয় অনেক সময়, বলে যে আমি জিনের বাচ্চা বলতেছি যে এই জিনিস করলে আপনি অনেকগুলো টাকা পাবেন, আপনার বিকাশের পিনটা দেন। অর্থাৎ অনলাইনে বিভিন্ন প্রতারণার শিকার হচ্ছে। এছাড়াও আমরা দেখি যে কি অনলাইনে কতগুলো ফেক পেজ খুলছে ব্যবসার জন্য, বলছে যে ভাই আপনি আমাকে টাকাগুলো অগ্রিম পেমেন্ট করে দেন, আমি পণ্যগুলো পাঠাচ্ছি, কিন্তু পাঠাবে বলে আর পাঠাই না। অর্থাৎ অনলাইনের কারণে আমি তাকে সশরীরে গিয়ে ধরতেও পারতেছি না, তাকে আমি চিনতেও পারতেছি না, কারণ প্রতারণার সুযোগটাই সে লুফে নিচ্ছে। অর্থাৎ অনলাইনে অনেক সময় আমরা কি করতেছি, প্রতারণারও সম্মুখীন হচ্ছে। এবার হচ্ছে ডেটা চুরি। যেহেতু ইন্টারনেট কানেকশন আছে পৃথিবীর যেখানে, যে সমস্ত ডিভাইসের সাথে ইন্টারনেটের কানেকশন আছে, সে সমস্ত ডিভাইসে তার ডেটা চুরি করা কোনো ফ্যাক্ট না। আমরা ওই যে ইভিএম নিয়ে প্রশ্ন তুলছিলাম, কেন? ইভিএম এ ইন্টারনেটের কানেকশন আছে, ইন্টারনেটের কানেকশন থাকলে সেই ডিভাইস থেকে কি করতে পারে, যে কোনো সময় তথ্য চুরি করতে পারে। অর্থাৎ যেখানে ইন্টারনেটের কানেকশন আছে সেখানেই হ্যাকিং এর ঝুঁকি থাকে। তাহলে হ্যাকিং মানে কি? আপনার তথ্য চুরি করে ফেলবে, ডেটা চুরি করে ফেলবে। তাহলে এটা কি সাইবার ক্রাইমের একটা অন্তর্ভুক্ত। অর্থাৎ কারো ডাটা যদি কেউ চুরি করে, সেটাও কি একটা সাইবার ক্রাইম হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। এবার হচ্ছে সাইবার নিরাপত্তা। সাইবার নিরাপত্তা আসলে কি? ডাটা সুরক্ষা। অর্থাৎ আমার কম্পিউটারে যে ডাটাগুলো সন্নিহিত আছে সেগুলোর যথাযথ নিরাপত্তা ব্যবস্থা করা। কিভাবে করে করতে পারি? আমি সিকিউরিটি কোড দিতে পারি, এমন নিরাপত্তা ব্যবস্থা তৈরি করতে পারি, দুই তিনটা যদি নিরাপত্তা ব্যবস্থা আমার মধ্যে থাকে, একটা কোনো কারণে ভেঙে ফেললো সে, কিন্তু পরবর্তীটা পারলো না, আবার সেটাও ভাঙলো, আর পরবর্তী যেটা আছে সেটা আমাকে কি করতে হবে, সুরক্ষা দিব। অর্থাৎ সাইবার নিরাপত্তা হচ্ছে আমরা নিরাপত্তা ব্যবস্থাটাকে এমন ভাবে জোরদার করব যাতে আমার তথ্য কোনোভাবে অন্যজনে চুরি করতে না পারে। একটা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে করতে পারি।
কিরকম পাসওয়ার্ড দিয়ে আমি কঠিন পাসওয়ার্ড ইউজ করব, এমন পাসওয়ার্ড ইউজ করব যে যে হ্যাক করতে চাইবে সে কোনোভাবে হ্যাক করতে পারবে না, হ্যাকিং করতে গিয়ে সে বাধার সম্মুখীন হবে। অর্থাৎ কঠিন যদি পাসওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি, নিরাপত্তা ব্যবস্থা যদি শক্তিশালী করতে পারি পাসওয়ার্ডের মাধ্যমে, তাহলে সে সহজে সাইবার অপরাধ করতে পারবে না, অর্থাৎ আমার সাইবার নিরাপত্তা নিশ্চিত হবে। এবার হচ্ছে অ্যান্টিভাইরাস। কম্পিউটার কয়েকদিন পর পর দেখবেন যে আপনার আপডেট খুঁজে, আমাদের কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হয়, অবশ্যই হয়। কেন হয়? কারণ আমরা বিভিন্ন তথ্য সংরক্ষণের ক্ষেত্রে বিভিন্ন ডিভাইসের সাথে সংযোগ স্থাপন করে থাকি। অন্য ডিভাইসে যদি কোনো ভাইরাস থেকে থাকে সেটা আমার ডিভাইসে অনেক সময় চলে আসে। তাহলে আমাকে কি করতে হবে? নিয়মিত অ্যান্টিভাইরাস দিতে হবে, অর্থাৎ কম্পিউটারে যে ভাইরাসগুলো আছে সেগুলোকে ধ্বংস করে দিতে হবে। এরপর হচ্ছে নিরাপদ ব্যবহার। আমরা এমন ব্যবহার করব যাতে আমাদের এই কম্পিউটারের তথ্য চুরি হওয়ার জন্য অনিরাপদ আমরা কোনো কাজ করব না, নিরাপদ ব্যবহার করব। কিরকম? থার্ড পার্টির কোনো একটা অ্যাডস আমাকে পাঠাইছে, আমি সেটাতে ক্লিক করব না। থার্ড পার্টি কেউ একজন অপরিচিত কেউ একজন আমাকে একটা লিঙ্ক পাঠালে আমি চাইলে সেখানে ক্লিক করব না। অর্থাৎ এগুলো করলে কি হবে? সে আমার নিরাপত্তা ব্যবস্থাকে ঝুঁকির সম্মুখীন করে ফেলতে পারবে। তাইলে আমরা তথ্যকে নিরাপদ রাখার জন্য সাইবার নিরাপত্তা জোরদার করব, অর্থাৎ নিরাপদে ব্যবহারের চেষ্টা করব। এবার হচ্ছে নিরাপত্তার উপায়। একটা হচ্ছে শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে করতে পারে, এমন পাসওয়ার্ড দিব যাতে সে বুঝতে না পারে। একটা হচ্ছে ওটিপি, আমার কম্পিউটারে ওটিপি সেট করে রাখবো। কেউ আমার কম্পিউটারের নিয়ন্ত্রণ নিতে চাচ্ছে, সাথে সাথে আমার কাছে ওটিপি চলে আসতেছে, আমি কি করব? বুঝতে পারবো যে আমার তথ্য কি হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে। তাহলে আমি কি করব? ওটিপি সিস্টেম করে রাখবো, হচ্ছে ফায়ারওয়াল, অর্থাৎ এমন একটা নিরাপত্তা ব্যবস্থা আমার এখানে তৈরি করে রাখবো যাতে কোনোভাবেই তথ্য চুরি না হয়। আপডেট রাখা। কম্পিউটার কয়েকদিন পর পর আমাদের থেকে আপডেট খুঁজে, মোবাইলেও খুঁজে, কিন্তু আমরা করে করি রিমাইন্ড মি লেটার দিয়ে রাখি, অর্থাৎ আমাকে পরে মনে করাই দেওয়ার কথা বলতেছি। এর ফলে কি হয়? একবার, দুইবার, তিনবার এরকম বলতে বলতে এক সময় আমাদের কম্পিউটার বা মোবাইলগুলো কি হয়ে যায়? একদম ক্রাশ করে, মানে একদম চলে যায়। তাহলে আমরা কি করব? এই নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করার জন্য আমরা সব সময় কম্পিউটারকে আপডেট রাখবো, অর্থাৎ যে জিনিসটা তারা আপডেট খুঁজতেছে নিয়মিতভাবে কম্পিউটারকে নতুন করে রাখার জন্য সবকিছু তথ্য আপডেট করে রাখবো। এবার হচ্ছে ডিজিটাল ডিভাইড। ডিজিটাল ডিভাইড কি? একটা হচ্ছে প্রযুক্তির বৈষম্য। প্রযুক্তির বৈষম্য কি? আমরা সব জায়গায় প্রযুক্তির সমান ব্যবহার করতে পারতেছি না। খেয়াল করে দেখেন, শহরের মানুষ যে প্রযুক্তির সেবাটা পাচ্ছে, আমরা কি সেই সেবাটা পাচ্ছি না? শহরের মানুষ দেখবেন যেখানে কারেন্ট যদি একদিনে 20 ঘন্টা থাকে, গ্রামে থাকতেছে হচ্ছে 10 ঘন্টা, তাহলে প্রযুক্তির সহযোগিতা পাচ্ছে না। শহরে যে ইন্টারনেট ব্যবস্থা অত্যন্ত দ্রুত, গ্রামে কি আমরা সেটা পাচ্ছি না। অর্থাৎ প্রযুক্তি ডিভাইড করে রাখতে হবে, শহর এবং গ্রামের মধ্যে একটু দূরত্ব তৈরি করতেছে। কিরকম? শহরের মানুষ যে ফেসিলিটি গুলো পাচ্ছে গ্রামের মানুষ সেম ফেসিলিটি পাচ্ছে না। এবার হচ্ছে শহর বিএস গ্রাম, ওই যে এখন যেটা বললাম, মানে শহর এবং গ্রামের মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছে, অর্থাৎ প্রযুক্তির সমানভাবে সুযোগ সবাই নিশ্চিত করছে পারছে না। সুবিধার পার্থক্য। সুবিধার পার্থক্য কি? শহরের মানুষ যে সুবিধাগুলো পাচ্ছে প্রযুক্তির, আমি সেই সুবিধাগুলো পাচ্ছি না। অর্থাৎ এর ফলে শহর এবং গ্রামের মধ্যে কি হচ্ছে? দূরত্ব তৈরি হচ্ছে, সমান সুযোগ নেই। অর্থাৎ গ্রাম এবং শহরের মধ্যে সমান সুযোগ আমি পাচ্ছি না। না পাওয়ার ফলে কি হচ্ছে? শহর দ্রুত এগিয়ে যাচ্ছে, গ্রাম পিছিয়ে পড়ছে। এর ফলে আমরা কি করি? মানুষ কিন্তু এখন শহরমুখী হচ্ছে। কেন শহরমুখী হচ্ছে? শহরের জীবনযাত্রার মান সহজ, সেখানে শহরের জীবনযাত্রার মান আর একটু উন্নত, আমাদের থেকে সেখানে তারা সুযোগ সুবিধা বেশি পাচ্ছে। সেই কারণে কি হচ্ছে? মানুষ দিন দিন শহরমুখী হচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে আমাদেরকে বলতে পারে এটা ডিজিটাল ডিভাইড বলতে পারে। এটা হচ্ছে ই গভর্নেন্স, খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। ই গভর্নেন্স থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। ই গভর্নেন্স হচ্ছে যে কোনো সরকারি সেবা, অর্থাৎ সরকারের যে সমস্ত সেবা রয়েছে সেগুলো সবগুলো অনলাইনে পাবো। সেটা কি হইতে পারে? ই গভর্নেন্সের ক্ষেত্রে ই লার্নিং হইতে পারে, ই মেডিসিন সেবা হতে পারে, তারপর হচ্ছে আপনার কি ই গভর্নেন্সের ক্ষেত্রে আমরা অনলাইনে আপনার এই যে ভূমি সেবা পেতে পারি। অনলাইনে সরকারের যে সমস্ত সেবাগুলো আছে সেগুলো সবগুলো ঘরে বসে আমরা পাবো, অর্থাৎ ম্যানুয়ালি কাগজে কলমে করতে হবে না, সেগুলো অনলাইনেই সবগুলো তথ্য পাবো। আপনার এনআইডির অবস্থা কি সেটা জানতে পারবেন, আপনার পাসপোর্ট কি অবস্থা আছে সেটা জানতে পারবেন। এই যে অবস্থানগুলো সেগুলো হচ্ছে ই গভর্নেন্স, অর্থাৎ সবগুলো সরকারি সেবা আমরা কিভাবে পাবো? অনলাইনে পাবো। ই গভর্নেন্স কাকে বলে? সরকারি সকল সেবা সমূহ যদি অনলাইনের মাধ্যমে নিশ্চিত করা যায় তাকে আমরা বলবো ই গভর্নেন্স। অর্থাৎ সরকারের সবগুলো কাজ আমরা কিসের মাধ্যমে দেখতে পারবো? অনলাইনের মাধ্যমে দেখতে পাবো। এর ফলে আমাদের কি হবে? সময় সাশ্রয় হবে। সরকারি সেবা পেতে আমাদের কি লাগবে না, অনেক বেশি সময়ের পড়বে না। এখন তো ভাই সরকারি সেবা পেতে আমাদের অনেক বেশি সময় লাগে। কিভাবে করে? একটা কাজ করতে দিলাম সরকার, মাশাআল্লাহ আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীরা, তাদের সাথে আমাদের একটা পারিবারিক সম্পর্ক তৈরি হয়ে যায়। একদিনের কাজকে তারা 1 মাস, 2 মাস, 3 মাস এমন ভাবে তাদের সাথে আমাদের আসা যাওয়া করতে হয় সরকারি অফিসে, মনে হচ্ছে যে এটা আমার একদম রিলেটিভের বাড়ি, মানে আমি যাচ্ছি আর আসতেছি।
দীর্ঘ সময় পার করে দেয়। তাহলে অনলাইনে যদি ই গভর্নেন্স প্রক্রিয়াটা চলে আসে, তাহলে আমাদের কি হবে, সময় খুবই সাশ্রয় হবে, স্বচ্ছতা তৈরি হবে। যদি অনলাইনে আমাকে দেখেন, সরকারি সেবাগুলো গ্রহণ করতে গেলে অনেক সময় আমরা কি করি, একটা সার্ভিস পে করে থাকি, অর্থাৎ সরকারের সেবার একটা মূল্য পরিশোধ করে থাকি। সে মূল্য পরিশোধটা কত, যদি অনলাইনে না হয়ে অফলাইনে হয় আমি জানি না, কেন কর্মকর্তা কর্মচারীরা আমাকে জানতে দেয় না, আবার জানলেও তারা নির্দিষ্ট ফি দিয়ে করে দেয় না। তারা কত চাই, তার 3 ডাবল 4 ডাবল 5 ডাবল এমন এমন ভাবে চাই যেটা আমার পক্ষে দেওয়া সম্ভব না। আর যদি না দিই তাহলে আমার ফাইল নড়বে না, ওইখানেই পড়ে থাকবে। কিন্তু যখন অনলাইনে সেবা চলে আসবে, তাহলে সরকার নির্ধারিত ফিটাই আমি কোষাগারে জমা দিব অনলাইনের মাধ্যমে, তখন চাইলেও সে কি করতে পারবে না, আর টাকাতে হাত দিতে পারবে না। এর ফলে কি হবে, স্বচ্ছতা তৈরি হবে, অর্থাৎ দুর্নীতি কমে আসবে, সরকারি অফিসার গুলো দুর্নীতি করার সুযোগ পাবে না। এই যে দুর্নীতি কমা, এই যে টপিকটা চলে আসছে, দুর্নীতি কমাচ্ছে, অর্থাৎ এর ফলে কি হবে, স্বচ্ছতা যদি তৈরি হয় তাহলে দুর্নীতি কমে আসবে, অফিসাররা চাইলেও কি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না। এরপরে যাচ্ছে হচ্ছে ডিজিটাল বাংলাদেশ, একটা চমৎকার ধারণা, কিন্তু বিগত সরকারের আমরা বেশি করে শুনতাম ডিজিটাল বাংলাদেশ শব্দটা, প্যারাগ্রাফে আমাদের বেশি আসতো, এবং আমাদের যে এই অনুচ্ছেদ রচনাগুলো আসতো সেগুলোতে ডিজিটাল বাংলাদেশটা বেশি আসতো। এখনো আসবে না সেটা বলতেছি না, আগে বেশি আসতো। সেটা হচ্ছে কি, প্রযুক্তি নির্ভর দেশ। ডিজিটাল বাংলাদেশ মানে হচ্ছে এবার বিশ্বগ্রামের কিন্তু কাজ শেষ করছে, এখন বাংলাদেশে চলে আসছে। কিন্তু ওই যে বিশ্বগ্রাম বাংলাদেশ প্রেক্ষিত অধ্যায়টা, তাহলে বাংলাদেশ নিয়ে আলোচনা করতেছি। এটা হচ্ছে কি, প্রযুক্তি নির্ভর দেশ। প্রযুক্তি নির্ভর দেশ কি, সব সেক্টরে প্রযুক্তির উপর ডিপেন্ড করতে হবে। কিরকম, মানে আজকে আমরা এত দ্রুততার সাথে নিয়ে যাব, সেখানে কায়িক শ্রম, মানুষের শ্রম থেকে প্রযুক্তিকে বেশি আমরা ব্যবহার করব, অর্থাৎ দ্রুততার সাথে কাজকে সম্পন্ন করার জন্য আমরা প্রযুক্তির কি করব, ব্যবহার করব। সেটা হচ্ছে প্রযুক্তি নির্ভর দেশকে আমরা বলতে পারি কি, ডিজিটাল বাংলাদেশ। অনলাইন সেবা, অর্থাৎ সরকারের যে সমস্ত সেবাগুলো রয়েছে সবগুলো আমরা ঘরে বসে অনলাইনে পেয়ে যাব। এর ফলে কি হবে, উন্নয়ন হবে, অর্থাৎ সমপরিমাণ দ্রুততার সাথে প্রযুক্তির কারণে উন্নয়নগুলো কি হবে, যে কোনো উন্নয়ন পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করতে পারবে সরকার। একটা দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা নিল, যেটার মেয়াদ হচ্ছে 10 বছর। কিন্তু প্রযুক্তির যদি সহযোগিতা সেখানে নেয়, তাহলে কি হবে, সেই প্রযুক্তির সহযোগিতার কারণে তার উন্নয়ন পরিকল্পনার সময়সীমা 10 বছরকে 5 বছরে নিয়ে আসতে পারবে। কিসের সাহায্যে, প্রযুক্তির সহযোগিতায়। সেখানে কি করতে হচ্ছে না, কায়িক শ্রমের পরিবর্তে আমরা কি ব্যবহার করব, প্রযুক্তি, মেধাশ্রমকে ব্যবহার করব। তাহলে সেখানে আমাদের উন্নয়ন দ্রুত হবে, ডিজিটাল ভবিষ্যৎ। অর্থাৎ যদি আমরা ডিজিটাল বাংলাদেশ মানে নিশ্চিত করতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎটাও কিন্তু ডিজিটাল। কিরকম, পরবর্তী প্রজন্ম, এখন তো আমরা বই খাতা কলম ব্যবহার করতেছি, এমন একটা সময় আসবে যে ছেলেমেয়েরা আর বই খাতা কলম ব্যবহার করবে না, তারা প্রযুক্তির উপর ডিপেন্ড হয়ে যাবে। প্রত্যেকের হাতে একটা ল্যাপটপ থাকবে, অথবা প্রত্যেকের হাতে একটা নোট থাকবে, এগুলোকে ব্যবহার করে তারা শিক্ষা ব্যবস্থায় একটা আমল পরিবর্তন আসবে। আমি একটা এক্সাম্পল দিলাম। এরকম প্রত্যেক ক্ষেত্রে কি করতে হবে, নতুন নতুন বাংলাদেশ, মানে নতুন বাংলাদেশের জন্য, এই ডিজিটাল বাংলাদেশের জন্য আমরা কি করতে পারবো, ভবিষ্যৎকে আরো সহজে ডিজিটাল বাংলাদেশের প্রক্রিয়াকে ব্যবহার করে, প্রযুক্তিকে ব্যবহার করে আমরা সহজে সরকারি সহজ সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবো। এরপর হচ্ছে কি, এআই, কৃত্রিম বুদ্ধিমত্তা। এটা নিয়ে আমি আলোচনা আগেও করছি, আরেকবার একটু পড়ে ফেলি। সেটা হচ্ছে কি, মেশিন বুদ্ধিমত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে। মেশিন তার বুদ্ধি, আমাদের চিন্তা শক্তিকে সে কপি করে কাজ করে দিবে। সেটা আমি আগের ক্লাসে বুঝেছি, আলাদা করে বুঝাচ্ছি না। ডেটা থেকে শেখা, আপনি কোনো একটা কমান্ড তাকে দিচ্ছেন, সে কি করবে, ওই কমান্ডের উপর আপনি যে জিনিসটা চাচ্ছেন তার উপর কাছাকাছি তথ্যগুলো আগে প্রথমে ডাটাগুলো বিশ্লেষণ করবে, বিশ্লেষণ করে তথ্যগুলোর থেকে সে কি করবে, ডাটাগুলোর থেকে সে কি করবে, তথ্য এনে আমাকে উপস্থাপন করে দিবে। এর ফলে কি করতে হবে, আমি গবেষণার কাজ বা বিভিন্ন কাজে সিদ্ধান্ত নিতে পারবো। কি করে, ওই যে সে আমাকে তথ্যগুলো দিচ্ছে তার উপর বেস করে, তার উপর ধারণা করে আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো। ভবিষ্যতে প্রযুক্তি, অর্থাৎ এআই প্রযুক্তি ব্যবহার করে আমরা ভবিষ্যতে অনেক জটিল কঠিন সমস্যার সমাধান করে ফেলতে পারবো। কিভাবে করে, এআই প্রযুক্তির মাধ্যমে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন একটা ধারণা যেটা মানুষের কাজকে সহজ করে ফেলবে। তাহলে ভবিষ্যতে আমরা কি করব, প্রযুক্তিতে এটাকে ব্যবহার করতে পারবো। এবার হচ্ছে রোবোটিক্স। রোবোটিক্স ধারণা আমি বুঝাইছি, জাস্ট এক বাক্যে বুঝাই দিচ্ছি। সেটা হচ্ছে কি, রোবোটিক্স হচ্ছে রোবট তৈরি, পরিচালনা, পর্যবেক্ষণ, নিয়ন্ত্রণ, এই টোটাল এই সিস্টেমটাকে আমরা রোবোটিক্স বলি। অর্থাৎ এই রোবটকে নিয়ন্ত্রণ, পরিচালনা, পর্যবেক্ষণ, নকশা করা সবগুলো সিস্টেমকে আমরা রোবোটিক্স বলতে পারি। রোবোটিক্স কি, রোবট তৈরি, এই যে স্বয়ংক্রিয় কাজ করব, রোবট দিয়ে কি কাজ করবো আমরা, স্বয়ংক্রিয়, অর্থাৎ আমি তাকে একটা কমান্ড সেট করে দিব, সে নিজে নিজে আমাকে কাজ করে দিবে। শিল্পে ব্যবহার করব, শিল্পে মানে কি, আমাদের উৎপাদন শিল্প আছে, কৃষি শিল্প আছে, অনেকগুলো শিল্প আছে, সবগুলো সেক্টরে ভবিষ্যতে আমরা রোবটকে ব্যবহার করব। কি, মানুষের কাজকে সহজ করার জন্য, মানুষের কাজের সময়কে আরো কমিয়ে আনার
জন্য। এতে কি হবে, দ্রুত উৎপাদন হবে, অর্থাৎ মানুষ যে কাজটা করতে 10 দিন সময় লাগবে, মানুষ তো ক্লান্ত হয়, মানুষ তো 8 ঘন্টা পরিশ্রম করার পর আর পরিশ্রম করে না, কিন্তু রোবটকে চাইলে আমরা 24 ঘন্টায় ব্যবহার করতে পারবো। এর ফলে সময়ও বেঁচে যাবে, উৎপাদনও কি হবে, বৃদ্ধি পাবে। এবার হচ্ছে কম্পিউটার, ক্লাউড কম্পিউটারিং, অর্থাৎ হচ্ছে ক্লাউড কম্পিউটার মানে হচ্ছে অনলাইন স্টোরেজ, অর্থাৎ যে কোনো তথ্যকে আমি কম্পিউটারে ক্লাউড করে স্টোরেজ করে কি করতে পারবো, রেখে দিতে পারবো, ডাটাকে সংরক্ষণ করতে পারবো, অর্থাৎ যে গবেষণার কাজে তথ্যকে আমরা ব্যবহার করব, সে তথ্যকে ওই গবেষণার কাজ শেষ হওয়ার পরেই ডিলিট করে দিতে হবে না, সেটা পরবর্তী গবেষণার কাজেও লাগানোর জন্য বা পরবর্তী কোনো একটা কাজে যাতে এই তথ্যকে ব্যবহার করা যায়, সে কারণে আমরা কি করতে পারবো, এই ডাটাকে স্টোরেজ করে রাখতে পারবো যে কোনো জায়গা থেকে নিরাপদে অ্যাক্সেস, অর্থাৎ এই যে ডাটা স্টোরেজ থাকলে যদি আমরা ক্লাউড কম্পিউটারিং যদি করি, যে কোনো জায়গা থেকে আমি কি করতে পারবো, ওই তথ্যের নিয়ন্ত্রণ করতে পারবো, অর্থাৎ যে কোনো জায়গা থেকে নিরাপদে কি করতে পারবো, অ্যাক্সেস বা বেরিয়ে আসতে পারবো আমি। ওকে, এবার হচ্ছে আইওটি। আচ্ছা, আইওটি কি? এটা হচ্ছে ডিভাইসকে সংযুক্ত করা স্মার্ট সিস্টেম অটোমেশন, হচ্ছে রিমোট কন্ট্রোল, অর্থাৎ আইওটি মানে হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে কোন প্রক্রিয়া আমরা কাজে লাগাবো, সেই টোটাল সিস্টেমটাকে আমরা আইওটি বলতে পারি। এটার অর্থ হচ্ছে ইন্টারনেট অফ থিংস, অর্থাৎ ইন্টারনেটকে কিভাবে করে আমরা কাজে লাগাবো, কোন প্রক্রিয়ায় কাজে লাগাবো, সেই টোটাল কথা বলছে। এটা হচ্ছে ডিভাইস সংযুক্ত, অর্থাৎ যে প্রক্রিয়ায় ইন্টারনেট পৃথিবীর সমগ্র ডিভাইসকে কি করতেছে, এক করতেছে, সেটাকেও আমরা আইওটি বলতে পারি। স্মার্ট সিস্টেম, অর্থাৎ আইওটি হচ্ছে এমন একটা সিস্টেম যে ইন্টারনেট ব্যবস্থার সাথে সমগ্র কম্পিউটারগুলোকে কি করে ফেলছে, একসাথে করে ফেলছে। অটোমেশন, অর্থাৎ অটোমেটিকলি সেটা কি করতেছে, কাজ করতেছে, সেটার কথা বলা হচ্ছে। রিমোট কন্ট্রোল, অর্থাৎ একটা সুইচ বন্ধ করে দিলেই আপনি পুরো ইন্টারনেট ব্যবস্থাকে কি করে ফেলতে পারেন, বন্ধ করে দিতে পারেন। কিভাবে করে? ইন্টারনেট কানেকশন বন্ধ, আপনি দেখবেন যে সবগুলো কম্পিউটারের সংযোগ কি হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। আবার ইন্টারনেট কানেকশন অন করে দিচ্ছেন, পুরো পৃথিবীর সমগ্র কম্পিউটারের সাথে আপনি সংযোগ স্থাপন করতে পারতেছেন। ফলে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার আরো সহজে হয়ে যাচ্ছে। এবং হচ্ছে ডেটা অ্যানালাইসিস। ডেটা অ্যানালাইসিস কি? তথ্যকে কিভাবে অ্যানালাইসিস করে আমি কাজে লাগাচ্ছি। একটা হচ্ছে তথ্য বিশ্লেষণ, প্রত্যেকটা তথ্যকে কাজে লাগানোর জন্য আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। সিদ্ধান্ত গ্রহণ, অর্থাৎ বিশ্লেষণের পরে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা তথ্যকে কাজে লাগাতে পারি। ব্যবসায়িক গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, সিদ্ধান্ত গ্রহণের পর যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি। এরপর হচ্ছে ট্রেন্ড জানতে পারি। ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং হচ্ছে স্বাধীন কাজ, যে সমস্ত কাজ আমি ঘরে বসেই করতে পারতেছি সেটাকে আমরা ফ্রিল্যান্সিং করতে পারি, অর্থাৎ স্বাধীন কাজ বলতে অনলাইনে আয় করতে পারি, ঘরে বসেই অনলাইনে আইন করাকেও ফ্রিল্যান্সিং। আবার দক্ষতা নির্ভর, অর্থাৎ দক্ষতা নির্ভর কাজ কি? কোনো কাজ নিজের যে দক্ষতাগুলো আছে সেটাকে কাজে লাগিয়ে বিদেশ থেকে আয় করতে পারতেছি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আয় করতে পারতেছি, বৈদেশিক মুদ্রা দেশে আনার ব্যবস্থা করতে পারতেছি। এই টোটাল প্রক্রিয়াটাকে আমরা ফ্রিল্যান্সিং বলি, অর্থাৎ বাড়িতে বসে কাজ। আমি এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি বোঝাচ্ছি না। কেন বোঝাচ্ছি না? কারণ এই বিষয়টা নিয়ে আমি আমার পূর্ববর্তী ক্লাসে বুঝাই ফেলছি। আগের যে 3টা ক্লাস আমরা পড়ছি প্রথম অধ্যায় নিয়ে, সেখানে বিস্তারিত আলোচনা আছে। আজকে আমরা একটা ক্লাসের মধ্যেই সমগ্র বিষয়টাকে নিয়ে আসি, সেজন্য বিস্তারিত বোঝাচ্ছি না। যদি বিস্তারিত এগুলো নিয়ে আরো বোঝার ইচ্ছা থাকে, তাহলে আমাদের পূর্ববর্তী ক্লাসগুলো একটু কষ্ট করে দেখে নিতে হবে। এবার হচ্ছে আউটসোর্সিং। আউটসোর্সিং মানে হচ্ছে বাইরের লোক দিয়ে কাজ করা, অর্থাৎ একটা প্রক্রিয়ায় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদেরকে কি করে আউটসোর্সিং এর কর্মচারী নিয়োগ করে, অর্থাৎ যে কোনো দেশের বাইরের একটা কোম্পানি বা বাইরের একটা নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদেরকে কাজ করানোর যে প্রক্রিয়া, সেটাকে আমরা আউটসোর্সিং বলতে পারি। এর ফলে আমাদের কি হয়, বৈদেশিক আয় হয়, বিদেশ থেকে টাকা ইনকাম করতে পারে। জনপ্রিয় খাত, আউটসোর্সিং এখন একটা জনপ্রিয় খাত। আমাদের তো সরকারি জবের সংখ্যা খুবই কম, বেকারত্ব বেশি। তাহলে আউটসোর্সিং এর ফলে ঘরে বসেই বা যে কোনো জায়গার সাথে আমরা যুক্ত হয়ে এখন কাজ করতে পারতেছি। এর ফলে আউটসোর্সিং এর ফলে কি হচ্ছে, সময় বেঁচে যাচ্ছে, অর্থাৎ সশরীরে গিয়ে কর্মীগুলোকে জোগাড় করে করে যদি কাজ করতে যেতাম একসাথে একত্রিত করে, তাহলে আমাদের সময় বেশি হইতো। কিন্তু আউটসোর্সিং এর ফলে আমি কাজ ভাগ ভাগ করে দিয়ে দিছি, ফলে কি হয়ে যাচ্ছে, সময় সাশ্রয় হচ্ছে। এবার হচ্ছে মাল্টিমিডিয়া। মাল্টিমিডিয়া কি? আমরা কিন্তু প্রত্যেকেই মাল্টিমিডিয়ার সাথে যুক্ত, বিভিন্নভাবে যুক্ত। সেটা কি? ট্যাক্স, অডিও, ভিডিও। ট্যাক্স, অডিও, ভিডিও কি? অডিও তো আমরা বুঝি, ভিডিও বুঝি। ট্যাক্স কি? লেখার কথা বলা হচ্ছে। অর্থাৎ মাল্টিমিডিয়া হচ্ছে এই প্রযুক্তিকে ব্যবহার করে ট্যাক্স, অডিও, ভিডিও আকর্ষণীয় যে উপস্থাপন, সেটাকে বলা হচ্ছে মাল্টিমিডিয়া। কিরকম? আমরা একটা মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের কথা বলতে পারি। দেখবেন যে এখন যে বড় বড় কোম্পানিগুলো অথবা বড় বড় ক্লাসরুম গুলো মাল্টিমিডিয়া ক্লাসরুম হয়ে গেছে। তারা তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে যে ট্যাক্স গুলো, তাদের অডিও গুলো, ভিডিও গুলো এমন ভাবে স্টুডেন্টদের সামনে উপস্থাপন করতেছে যাতে সহজেই তারা বুঝে যাচ্ছে। অর্থাৎ আদিকালের সে স্মার্ট বোর্ড, হোয়াইট বোর্ড আর ব্ল্যাক বোর্ড আর ব্যবহার করতে হচ্ছে না।
মাল্টিমিডিয়ার মাধ্যমে তারা সহজে কি করতে পারতেছে, উপস্থাপন। এই যে শিক্ষায় ব্যবহার আমিও করতেছি। মাল্টিমিডিয়া ক্লাসরুম দেখেন, আপনি আলোকসজ্জা করছি, স্মার্টফোন ব্যবহার করতেছি, স্মার্ট টিভি ব্যবহার করতেছি, স্মার্ট বোর্ড ব্যবহার করতেছি। মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে আমি আমার অনলাইন ক্লাসগুলো পরিচালনা করছি, এবং বিনোদনের ক্ষেত্রে মাল্টিমিডিয়া একটা বিরাট ভূমিকা রাখে। কিরকম? ঘরে বসেই নেটফ্লিক্সে বসে যে কোনো ছবি দেখতে পারতেছি, ঘরে বসেই এই যে আইপিএল দেখতে পারতেছি, ঘরে বসেই বিশ্বের যে কোনো প্রান্তের ফুটবল বিশ্বকাপ দেখে ফেলতে পারতেছি। তাহলে বিনোদনের ক্ষেত্রে আমাদেরকে কি করতেছে, বিশাল ভূমিকা রাখছে। এবার হচ্ছে গ্রাফিক্স ডিজাইন কি? গ্রাফিক্স হচ্ছে ভিজুয়াল তৈরি, অর্থাৎ কোনো একটা ছবিকে এমনভাবে ডিজাইন করে উপস্থাপন করা। কোনো একটা বইয়ের কাভার ধরেন আমি করতে চাই গ্রাফিক্সের কাজ, এই ডিজাইনগুলো যদি আমরা করে দিই এটাকে বলা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। লোগো পোস্টার, অর্থাৎ ধরো আমার আইসিটি নলেজ সেন্টার, এটার জন্য একটা লগো তৈরি করতে চাচ্ছি, এই লগোটাও কে করে দিচ্ছে, আমাদের আইসিটি প্রযুক্তির সহযোগিতায় করতে পারতেছে, পোস্টারের ডিজাইনও করতে পারছে। এগুলো সবগুলো সৃজনশীল কাজ, আর আমরা এগুলোকে ডিজিটাল কন্টেন্টও বলতে পারি। মানে ডিজিটাল কন্টেন্ট মানে কি? নতুন নতুন কন্টেন্ট তৈরি করা, কার সহযোগিতায়? প্রযুক্তির সহযোগিতায় তৈরি করা। ওয়েব ডিজাইন, আমরা ওয়েবসাইট ডিজাইনের আলোচনা করতে পারতেছি। ওয়েবসাইট তৈরি, ইউজার ইন্টারফেস, অনলাইন উপস্থিতি, ডিভাইস গুরুত্বপূর্ণ। অর্থাৎ ওয়েবসাইট তৈরি, ওয়েব পেজ ডিজাইন কি? আমরা এই প্রযুক্তি ব্যবহার করে ওয়েবসাইট কি করতে পারি? তৈরি করতে পারি। ইউজার ইন্টারফেস, অর্থাৎ এই প্রযুক্তি ব্যবহার করে ইউজার, অর্থাৎ বিভিন্ন প্রযুক্তির সংরক্ষণে ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখতে পারে। এবার হচ্ছে অনলাইন উপস্থিতি। অনলাইন উপস্থিতি মানে কি? অর্থাৎ অনলাইনে আপনি ওয়েবসাইটকে ব্যবহার করে আপনার যে কোনো বড়সড় কাজের উপস্থিতি নিশ্চিত করে ফেলতে পারেন। যেমন কি, আমি আজকে একটা ক্লাস পরিচালনা করব, ধরেন সারা দেশে আমার স্টুডেন্ট আছে, তাহলে আমি একটা ওয়েবসাইট তৈরি করলাম শিখো, কথার কথা আর কি, আমি একটা ওয়েবসাইট তৈরি করলাম শিখোতে আমি বসে আমার কোন কোন ক্লাস অনলাইনে জব হচ্ছে, কোন কোন ক্লাসে অনলাইনে স্টুডেন্টরা যোগ হচ্ছে, সেটা আমি কি করতে পারি? নিশ্চিত করতে পারি। এরপর হচ্ছে ডিজাইন গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই ক্ষেত্রে এই ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে ডিজাইনও কি করতে হচ্ছে? গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এরপর হচ্ছে প্রোগ্রামিং, কোড লেখা, সফটওয়্যার তৈরি, সমস্যা সমাধান, লজিক তৈরি, এগুলো সবগুলো হচ্ছে প্রোগ্রামিং এর অংশ। সি প্রোগ্রামিং আমরা সাধারণত যেটা করে থাকি সেটা নিয়ে আমরা পূর্ববর্তী ক্লাসে আরো ভালো করে আলোচনা করছি। এটা হচ্ছে ডাটাবেস। ডাটাবেস কি? তথ্য সংরক্ষণ, সংগঠিত ডাটা সহজে খোঁজার ব্যবস্থাপনা। অর্থাৎ ডাটাবেস হচ্ছে তথ্যকে সংরক্ষণ করে রাখা, সংগঠিত ডাটা, অর্থাৎ ডাটা এলোমেলো ভাবে থাকবে না, গোছালো ভাবে থাকবে, সেটাকে আমরা কি করতে পারি? সংগঠিত ডাটা বলতে। সহজে খোঁজা, অর্থাৎ ডাটাবেস যদি আমাদের তৈরি থাকে, কোনো একটা বিষয়ের উপর যদি ডাটাবেস তৈরি থাকে, আমরা সহজেই সেটাকে কি করে ফেলতে পারবো? খুঁজে বের করে ফেলতে পারবো, এবং এর ফলে আমার ব্যবস্থাপনা কি হচ্ছে? সহজ হচ্ছে। সফটওয়্যারের ধরন, সফটওয়্যার কিন্তু মানে আমরা সফটওয়্যার নিয়ে একটু আলোচনা করতেছি। সফটওয়্যার কি? সিস্টেম সফটওয়্যার, যেমন কি কতগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, কতগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার। যেমন উইন্ডোজ হচ্ছে সিস্টেম সফটওয়্যার, এটা পুরো এই কম্পিউটার সিস্টেমকে পরিচালনা করতেছে হচ্ছে উইন্ডোজ, এগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার। অ্যাপ্লিকেশনকে যেগুলো অ্যাপস এর মতন, যে অ্যাপসে ঢুকে আমরা কাজ করি, সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন। তারপর হচ্ছে ইউটিলিটি। ইউটিলিটি মানে হচ্ছে যেগুলো পরিশোধ করতে হয়, আমরা বলি না ইউটিলিটি বিল, যেগুলো ব্যবহার করতে গেলে কয়েকদিন পর পর আমাদেরকে কি করতে হবে? কয়েক মাস পর, কয়েক বছর পর একটা নির্দিষ্ট ফি পরিশোধ করতে হয়। ব্যবহার ভেদে আমরা এগুলো ইউজ করে থাকি। হার্ডওয়্যার আমি আলোচনা করবো না, আশা করি পারবো। ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, এগুলো আমরা আলোচনা করছি। যোগাযোগের মাধ্যমে আলোচনা করছি। নিরাপত্তা, অনলাইন শিক্ষা, এগুলো নিয়ে আমরা আলোচনা করে ফেলছি মোটামুটি। আজকে আমরা যে ক্লাসগুলো নিয়ে আলোচনা করলাম, আমার বিশ্বাস যে স্টুডেন্টরা যদি মানে আপনারা যদি এটা যদি খেয়াল করেন আর কি, এখানে কঠিন কোনো বিষয় নেই। এই অধ্যায় থেকে যেখান থেকে প্রশ্ন করুক আমাদের পারা উচিত, আমার মনে হয় যে আর কি, আপনারা যদি সবাই যদি খেয়াল করেন, তাহলে এই যে এক ক্লাসে আইসিটির যে ধারণাটা আমরা আজকে শেষ করলাম, এই টোটাল এক ক্লাসে আইসিটি এই অধ্যায়ের প্রথম অধ্যায়ের সবগুলো টপিকের উপর মোটামুটি আলোচনা আসছে সংক্ষিপ্ত সময়ের মধ্যে। আপনারা যদি মনোযোগ দিয়ে ক্লাসটা দেখে থাকেন, তাহলে আইসিটিতে এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন এসে থাকে আপনার অবশ্যই পারা উচিত। আর যদি না পারেন, তাহলে ধরে নিব যে আপনি এই ক্লাসে কোনো মনোযোগই দেন নাই। মনোযোগ দেওয়া যদি দিয়ে থাকেন, এই ক্লাসে না বোঝার কোনো সুযোগ নাই। আমরা পরবর্তী ক্লাসে দ্বিতীয় অধ্যায়ের বেসিক নিয়ে আলোচনা করব। সেই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।